সুন্দর, তোমাকে আমি প্রথম দেখেই আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার একটুখানি পরশে আমার সর্বাঙ্গ শিউরে উঠেছে। আমি তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি অর্জুন। আমি তোমাকে কাছে পেতে চাই অর্জুন। অর্জুন, গালে দাগ লেগে যাবে যে, লোকে দেখলে বলবে কি? আরে দেখি দেখি দেখি, আরে দেখি দেখি দেখি, বার করো। দম বন্ধ হয়ে মরে যাবে। কে মরে যাবে? যাকে তুমি বুকে লুকিয়ে রেখেছো। গোপালদা, কি আর কি করছো? আগে বলো ছবিটা কার? বলবো না, যাও। আমি জানি ও ছবি অর্জুনের। তুমি অর্জুনকে মনে মনে ভালোবেসে ফেলেছো। সর্বনাশ! গোপালদা, তুমি সব জেনে ফেলেছো? ও গোপালদা, এইসব কথা তুমি যেন আমার বাবাকে বলে দিও না। বলবো না, কিন্তু আমাকে তো বিশ্বাস নেই। কদিন যা গরম পড়েছে, পেটে গ্যাস হয়ে গেলে জ্বরের ঘরে ভুল বকতে যে যদি তোমাদের ব্যাপারটা মুখ ফসকে বেরিয়ে যায়, কি হবে গোপালদা? তাহলে 10টা টাকা হবে। 10 টাকা কি হবে? একটা সামদোকানির দোকানে কোল্ড ড্রিঙ্কস কিনে খেয়ে নেব, তাহলে পেটটা ঠান্ডা হয়ে যাবে আর তোমাদের ব্যাপারটা মুখ ফসকে বেরিয়ে আসবে না। এই নাও 10 টাকা। তাই বলে এইটা ঘুষ পাবেন না, এইটা আমি ধার নিলাম, পরে শোধ করে দেব। না না, ও টাকা তোমাকে দিতে হবে না। আর তুমি যেন আমাদের ব্যাপারটা বলবো না, বলবো না, বলবো না। বাবা, বাঁচা গেল। এই অর্জুন, আমার বিপদ দেখে তুমি মুচকে মুচকে হাসছো। তুমি তুমি একবার আমার সামনে এসো না, আমি তোমাকে মজা দেখাচ্ছি। দুষ্ট কোথাকার। কি মজা দেখাবেন সাধনা দেবী? তুমি এই ব্যাপার হঠাৎ আপনি থেকে একেবারে তুমি? অর্জুন, তুমি বোধহয় ভুল করছো সাধনা দেবী। ভুল করে আমি যে নির্ভুল হতে চাই অর্জুন। প্রেমে পড়ে তুমি পোলাপ বকছো, পোলাপ। কিন্তু বিলাপের কোনো কারণ নেই, কারণ আমার ভালোবাসা গান্ডীর্যে তোমাকেই দান করেছি অর্জুন। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার কাছে। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, হারিয়ে যাব আমি তোমার সাথে। আমাদের বাড়িতে না আসে। সাধনা দেবী খুব রেগে গেছেন, তাই না অর্জুন বাবু? জানি না, আমি কিন্তু আপনার সমস্ত খবর জানি। কাজে লাগবে না, কারণ সিট খালি নেই। কি করে থাকবে? সেই সিটে বসে আছে সাধনা গুপ্তা। আপনি কি গুপ্ত প্রেস পত্রিকা যে তিথি নক্ষত্র জোয়ার ভাটা সব আমার মুখস্থ? আমার মুখে কি আছে জানি না, তবে আপনার চোখে আছে অফুরন্ত নেশা। নেশা? এই দেহে আছে অকৃত্রিম ভালোবাসা। আমার সর্বাঙ্গে জড়িয়ে আছে তোমাকে আপন করে কাছে পাবার
পল্লবী ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছেড়ে দাও বলছি। বাহ 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 বাহ। গুপ্তা অ্যান্ড কোম্পানির 6 মাসের অফিসার, তাহলে প্রেমের অফিসটা বেশ ভালোভাবে চালাচ্ছেন। বাজে কথা বলবেন না মিস্টার রবি। কি বললেন? আমি আপনাকে ম্যানেজার বাবু থামুন না। মিস পল্লবী, ফার্দার একটা কথা না বলে তুমি ইমিডিয়েট অফিসের ভেতরে যাও। কেন আর বেশি কিছুক্ষণ এখানে থাকলে কি খুব বেশি ক্ষতি হয়ে যেত? অসভ্য মহিলা, অসভ্য মহিলা একটা। চাকরি করতেছে আড্ডা মারাটা ওর প্রধান কাজ। আপনি দেখছি ভীষণ গাড্ডায় পড়ে গেছেন। মিস্টার অর্জুন ভট্টাচার্য, কাকে আপনি চার্জ করছেন মিস্টার ব্যানার্জি? তুমি ঘরে বিবাহিতা স্ত্রী থাকতে মিস পল্লবীর সঙ্গে প্রেম করতে আপনার লজ্জা করে না? অর্জুন বাবু কাবু করতে চাইছেন মিস্টার গুপ্তকে। আপনি পুলিশ অফিসারের ছেলে, তাই নিজেকে পুলিশ মনে করে আমার সঙ্গে পাল্লা লড়তে আপনি হাত বাড়িয়েছেন, কিন্তু পারবেন না। মনে রাখবেন, আমার নাম অর্জুন, অর্জুনের আরেক নাম সব্যসাচী, আর সব্যসাচীর সব দিকে চোখ। কি বলে গেল? সব্যসাচীর সব দিকে চোখ। না, তোমার সব দিকে চোখ নয়, তোমার ওই সবের দিকে চোখ। আর তোমার ওই চোখ দুটোকে আমি তুলে ফেলবো। তুমি কি জানো? প্যারাডাইস হোটেলে এক অসাধারণ তন্ডি সুন্দরী যুবতীর আত্মহত্যা। স্যার, কাশ্মীর সীমান্তে বাদ ম্যান্ডেলের খাবার দোকান থেকে পুলিশ উদ্ধার করেছে 30 লাখ টাকার কোকেন এবং হিরোইন। দোকানদার পলাতক। স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম। ঝিলাম নদীতে নৌকা ডুবি। এ পাতায় ভৈরব অপেরা যাত্রার বিজ্ঞাপন, বৌমা তোমার পায়ে নমস্কার। এ পাতায় খেলার খবর। কিন্তু স্যার আমি একটা কথা বলতে চাইছিলাম স্যার। 6 মাসের মধ্যে অর্জুন ভট্টাচার্য অনেক দূর এগিয়ে গেছে। Am I correct? ঠিক বলেছেন স্যার। আমার কি মনে হয় জানেন স্যার, ওকে এবার একটু বেশ ভালো করে টাইট দেওয়া দরকার। তুমি দিয়ে দেবে? আমি হ্যাঁ তুমি তো আমার রাইট হ্যান্ড মাই বয়। স্যার, তুমি যে আমার কর্মচারী সে কথা আমি কখনো ভাবি না। তুমি আমার ছেলের মতো। সে তো আমি জানি স্যার, আর সেই জন্যই ওই পাঁচটা অর্জুনের উপরে আমি তীক্ষ্ণ রাখি, একদম তীক্ষ্ণ ভাবে প্রতিটা পদক্ষেপে আমি দৃষ্টি রাখি স্যার। আর কেন রাখি জানেন স্যার? কেন? এই যে আপনি কোথায় কোথায় বলেন আমি আপনার ছেলের মতো, ঠিক ওই জন্য স্যার। মেসরাতের যতগুলো অভিমান আছে তোমার ঠিকুজি কুস্তি আমি জানি। শুধু জানি না কোথায় আছে তোর শয়তানি মা ভারতী আর তোর ছোট ভাই সোম। না স্যার, আজ সোম নয়, আজ বুধবার। আজ বুধবার? হ্যাঁ স্যার, আজকে নর্থ বেঙ্গলে একটা বেবি ফুড সাপ্লাই লাস্ট ডেট। আচ্ছা। এই চালানটা একটু সই করে। হ্যাঁ দাও। জানো অর্জুন, হ্যাঁ বলুন। এই তোমাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন। গুপ্তা অ্যান্ড কোম্পানির ম্যানেজার মিস্টার রবি ব্যানার্জির দিকে তোমাকে একটু নজর দিতে হবে। কেন স্যার? মিস্টার ব্যানার্জি তো আপনাকে ভীষণ শ্রদ্ধা করেন। হ্যাঁ করে, আমিও তাকে করি, আর মনে মনে বিশ্বাস করি তোমাকে। আমাকে? কারণ তুমি আমার ছেলের মতো। ওই ছেলের মতো বাবার মতো শব্দগুলো আপনি আমার সামনে কোনদিন উচ্চারণ করবেন না, কারণ ওই মতো শব্দটাই আমার কাছে ভীষণ ঘৃণা জমা হয়ে আছে। আপনি আমার মালিক আর আমি আপনার কর্মচারী। এর মাঝখানে ছেলের মতো বাবার মতো কোনো কথা থাকবে না, কারণ আমি আপনার বেবি ফুড খাওয়া বেবি নই। আমি আমার মায়ের বুকের দুধ খাওয়া, আমি একটা দুর্ভিক্ষের যিশু, আমি একটা অনাথ সৃষ্টি অর্জুন। সেই জন্যই তো আমি তোমাকে আমার কাজে নিয়োগ করেছি মিস্টার অর্জুন ভট্টাচার্য। আরে আসুন সঞ্জয় বাবু, একবারে সাদা পোশাকে। সাদা পোশাকেই আসতে হলো, কারণ আপনি তো জানেন আমাদের বড় বাবুর দৃষ্টি। হ্যাঁ তাকে আমি জানি, কিন্তু সে আমাকে জানে না।
বলুন অনিরুদ্ধ বাবু, আপনার কাছে কত টাকা চেয়েছেন? শুধু টাকাই চাইনি স্যার, তবে তার আগে চেয়েছে আরে পাবে পাবে, তারপর বলো। আপনি পবিত্র আর নির্মলকে ডাকুন। আচ্ছা, আমরা এসে গেছি বস। বাবা 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 বাবা, তোমরা দেখি দারুণ মেকআপ নিয়েছো। হ্যাঁ স্যার, একেবারে চেনাই যাচ্ছে। হ্যাঁ কি করে চেনা যাবে স্যার? শত্রু যখন বন্ধু সেজে আসে, আচ্ছা। তখন কি কেউ তাকে চিনতে পারে স্যার? হনুমান যখন ব্রাহ্মণ সেজে রাবণের মৃত্যুবান চুরি করেছিল, তখন কি কেউ তাকে চিনতে পেরেছিল স্যার? হ্যাঁ, যাক, তোমরা সব নিজের নিজের কাজে চলে যাও। আমি ততক্ষণ কালকের সবাই দেশের মঙ্গল কামনার জন্য যে ভাষণ দেবো তার একটা খসড়া তৈরি করে নিই। স্যার, আপনি খসড়া তৈরি করুন। আমরা এখন আমাদের বকরা বুঝে নিই স্যার। কালকের সভায় আমি বলবো, বন্ধুগণ, কাশ্মীর সমস্যা দেশের জাতীয় সমস্যা। দেশের বিচ্ছিন্নতাবাদ, পূর্ব ইউরোপের রাজনৈতিক পরিবর্তন, পাঞ্জাবের উগ্রপন্থীদের আক্রমণ, অসমের বড় আন্দোলন, আর সর্বোপরি পশ্চিমবাংলার রাজনৈতিক কোন্দল। আর এসব কিছুর বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য নতুন কিছু বেবির প্রয়োজন। আর এই দেশের 80 কোটি বেবির হাত শক্ত করতে চায় গুপ্ত এন্ড কোম্পানির অরিজিনাল বেবি ফুড। না না, আমার হাসতেও ইচ্ছা করছে না, আর কোনো কিছু ভাবতেও ইচ্ছা করছে না। ওই সঞ্জয়টা যতক্ষণ না পর্যন্ত টাকা না নিয়ে আসছে, ততক্ষণ আমার কোনো কিছু ভাবতেই ইচ্ছা করছে না। সঞ্জয়টা যে কেন এখন- কোন রকমে গাড়ি চালিয়ে, পৈতৃক প্রাণটা নিয়ে কোন রকমে ফিরে এসেছি। তুমি অমন করে হাঁপাচ্ছ কেন সঞ্জয়? কি হয়েছে তোমার? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? মানে লোক টোক চাপা দিয়েছো, একেবারে স্পট ডেথ? না স্যার, অ্যাক্সিডেন্টটা পুরোপুরি হয়নি, হতে হতে বেঁচে গেছে। একটা ভয়ঙ্কর দুঃসাহসী যুবক বাচ্চাটাকে সরিয়ে না নিলে বাচ্চাটা হয়তো শেষ হয়ে যেত। আচ্ছা, বাজে কথা বাদ দিয়ে এখন বলো, সেবাব্রত গুপ্ত তোমার হাতে কত টাকা দিয়ে পাঠিয়েছে? সারা সেবাব্রত গুপ্ত আমার হাতে টাকা দেয়নি স্যার। তাহলে কার হাতে সে টাকা দিয়ে পাঠিয়েছে? বলছি, টাকাটা কি মামলাগিরি পেয়েছে নাকি? কায়দা করে 1 লরি টাকা আমি বাইরে পাচার করে দিলাম, আমার টাকার বেলায় সালা মামদোজি পেয়েছে। আর সালা থানা টেলিফোনটাও দেখছি কাল থেকে বিধবা সেজে করে না বসে। স্যার, কাজ করে না। ঠিকই বলেছো। কোনো সারা সরকারি কর্মচারী কাজ করে না। এই জন্যই তো বলছি, দেশটা একেবারে জাহান নামে যাচ্ছে। যাচ্ছে মানে কবেই চলে গেছে স্যার। তোমরা হ্যাঁ স্যার, চিনতে পারছেন না স্যার, আমরা যে এখন ছদ্মবেশে আছি। ছদ্মবেশে আছো? হ্যাঁ স্যার, বহুরূপীর ছদ্মবেশ। আপনারা যেমন বহুরূপী, ঠিক আমরাও সেরকম বহুরূপী। পবিত্র। তুমি পবিত্র? হ্যাঁ স্যার। আর এ হচ্ছে নির্মল। বাহ 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 বাহ। আমাদেরকে তো একেবারে চেনাই যাচ্ছে না। এনা তো আপনাদেরও যায় না স্যার। ওই পুলিশের পোশাক পরে যা চালিয়ে যাচ্ছেন, আর চালিয়ে যাচ্ছেন বলে দেশটা জাহান নামে যাচ্ছে। এই শালা পবিত্র, তুই কি লাইন চেঞ্জ করার কথা বলছিস নাকি বলতো? শালা তোর মুখে মাঝে মাঝে উল্টো পাল্টা কথা শুনছি। ঠিকই শুনেছিস নির্মল, ওই অর্জুন বাবুর মতো আমিও আমার জীবনের সিস্টেম চেঞ্জ করার কথা ভাবছি। পবিত্র, শুধু অর্জুন বাবুর নামটা শুনে আপনারা চমকে উঠলেন। সে কি দারুণ দুঃসাহস নিয়ে একটা বাচ্চা আর তার মাকে বাঁচালো, তা যদি নিজের চোখে দেখতেন। এই যাকে এই নিন স্যার আপনার টাকা। আমি চললাম স্যার। তুমি চলে যাচ্ছ, তোমার ভাগের টাকাটা নিয়ে যাবে না। আমার প্রথম ভাগ শেষ, এবার বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগ শুরু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা আপনারা বুঝবেন না স্যার। পবিত্র পাপের লাইন থেকে পা তুলে নিতে চাইছে। ও মরবে। ওই সেবাব্রত গুপ্তকে তো চেনে না, যে কোনো সময় একটা ভয়াল ভয়ঙ্কর
অ্যাক্সিডেন্ট ঘটিয়ে ওই পাটাকে সারা জীবনের মতো অকেজো করে দিতে পারে। ও বাঘের চৌ হিংস্র, বলের চৌ নির্মম। সেবাব্রত গুপ্তের নাম শুনলে সারা পশ্চিমবঙ্গের মানুষ আতঙ্কে শিউরে ওঠে। বাঘে বলদে ঠক ঠক করে এক ঘাটে জল খায়। আমি আমার ভাগের টাকা অনেক দিন আগেই বুঝে নিয়েছি স্যার। আপনারা তো ঠিক ঠিক ভাগ করেন না স্যার, আর যেটা করেন সেটা হলো বানরের পিঠে ভাগ। এটা নবনীতি সুধার গল্প। শালা আজকালকার সমাজ বিরোধী গুলোও দেখছি ভীষণ কালচার হয়ে পড়েছে। হ্যাঁ স্যার। সঞ্জয়, তুমি এক কাজ করো, এই টাকাটা ওই শিবানী লাহিড়ির লাশের পাশে তুমি ঢাকা দিয়ে রেখে দাও। শিবানী লাহিড়ির মৃতদেহের পাশে 50,000 টাকা ভর্তি অ্যাটাচি, অথচ শিবানী লাহিড়ি 5টা টাকার জন্য আত্মহত্যা করেছে। রিপোর্টে প্রকাশ এটা নাকি সমাজতান্ত্রিক আত্মহত্যা। শালা এই সঞ্জয়টাও মাঝে মাঝে দেখছি চিটিংবাজি করে মহাভারতের যুগে ফিরে যাচ্ছে। সে হলো অনিরুদ্ধ। ওটা একটা ছিনতাই করা হার, কারো দেয়া উপহার নয়। হারটা তুমি মালখানায় জমা দিয়ে এসো। কি যে বলেন স্যার, উপহারটা আপনি নিতে দিলেন কই? কি বললে? কি বললাম তখনই বুঝবেন যখন আপনার ওই পুলিশের চাকরিটা আর থাকবে না। গেট আউট! আই সে ইউ গেট আউট! কর্তব্যের গেট পেরিয়ে যে এখনো আপনার সামনে এসে হাজির হয়নি তাকে আপনি গেট আউট বলছেন কেন স্যার? কে কে তুমি? আমি অর্জুন ভট্টাচার্য। তোমার কোলে ঘুমিয়ে থাকা ছেলেটি কে? অর্জুন পুত্র অভিমন্যু নিশ্চয়ই নয়, হয়তো কর্ণপুত্র বৃষকেতু হলেও হতে পারে। আমার সঙ্গে রহস্য করে কথা বলছো? তোমার সাহস তো কম নয় আপনি তো যুবক। জানেন স্যার, অর্জুন দুঃসাহসী ছিল বলেই ভগবান শ্রীকৃষ্ণ তার রথে সারথি হয়েছিলেন। বাহ, কি অপূর্ব তোমার স্বাস্থ্য জ্ঞান। শুধু স্বাস্থ্যজ্ঞান নয় স্যার, আমি এক জান্তব ইতিহাসের ছাত্র দারোগা বাবু। বিজ্ঞান আমাকে অজ্ঞান করতে পারেনি। কি বললে? আমার ভূ গোল নয়, পোড়া রুটির মতো পাতলা। তাই তো আমি সভ্য সমাজের কাছে চিৎকার করে বলি, সুকান্ত তুমি ঠিকই লিখেছো, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। তুমি সুকান্ত পড়েছ, রবীন্দ্রনাথ পড়েনি রবীন্দ্রনাথ। যাহারা তোমার বিষায়েছে বায়ু, নেভায়েছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেশেছ ভালো? দারোগা বাবু, কবিতার এই লাইনগুলো আমার মা আমাকে বার বার শোনায়। তোমার মায়ের নাম কি? আরতি ভট্টাচার্য। তোমার বাবার নাম? আমার বাবা নেই। বাবা নেই? না, আমার বাবা নেই, আমি শুধু মায়ের সন্তান। ছেলেবেলায় আমি যখন আমার মাকে জিজ্ঞাসা করতাম, মা আমার বাবার নাম কি, আমার মা তখন কাঁদতে কাঁদতে উত্তর দিত, তোর বাবার নাম ভগবান। আমি তখন ছুটে গিয়ে দাদুকে জিজ্ঞাসা করতাম, দাদু দাদু আমার বাবার নাম কি? আমার দাদুও বলতো তোর বাবার নাম ভগবান। আমি তখন রেগে গিয়ে থালা বাটি গ্লাস ছুঁড়ে চিৎকার করে বলতাম, ভগবান যার বাবা, তোর মাকে এমন করে কাঁদতে হয়। একি একি অপূর্ব, তুই তুই কি করে এভাবে? পুলিশের গাফিলতিতেই তাহলে পুলিশ অফিসারের নাতির অ্যাক্সিডেন্ট হয়? অ্যাক্সিডেন্ট কার গাড়িতে? নাম্বার কত? গাড়ির নাম্বার দেওয়ার সুযোগ আমাদের হয়নি বাবা। এই ভদ্রলোক আজ আমাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। কি হয়েছিল বৌমা? আপনাদের কথা মতো আমি তাহলে ঠিক ঠিক জায়গায় পৌঁছে দিয়েছি। এবার আমি চলি। কোথায় যাচ্ছ আঙ্কেল? আঙ্কেল? আঙ্কেল মানে কাকা। তুমি বুঝি ইংরেজি পড়নি শুধু আঙ্কেল? ইংরেজি নয় রে অপু, শুধু ইংরেজি নয়, প্রথম জীবনের প্রথম ভাগটাই আমার পড়া হয়। অর্জুন, যাওয়ার আগে আমাদের চিকিৎসার খরচের টাকাটা নিয়ে যাও ভাই। ভাই? হ্যাঁ,
ভাই। ঠিক তোমার মতো একটা ছেলে আর যদি আমার দেওর থাকতো আমি তো তাকে ভাই বলেই ডাকতাম। না 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 বৌমা না, তুমি আমার সামনে ওই মতো কথাটা উচ্চারণ করবে না। ওই মতো শব্দটাই আমার জীবনে বড় অভিশাপ। এই না 500 টাকা ধরো 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 500 টাকা ধরো। আপনার নাতি আমাকে আঙ্কেল বলে ডেকেছে, উনি আমাকে দেওর বলেছেন। আপনি শুনেছেন আমার মায়ের মুখে উচ্চারিত কয়েকটা কবিতার লাইন, তাই আমার জীবনের লাইনটা কেমন যেন উল্টো পাল্টা হয়ে যাচ্ছে। দারোগা বাবু, টাকাগুলো আপনি রেখে দিন। টাকাগুলো আমি টাকা নেবে না? কি করে নেব? কাকা হয়ে ভাইপোর চিকিৎসার টাকা, দেওর হয়ে বৌদির চিকিৎসার টাকা আমি কি কখনো হাত পেতে নিতে পারি দারোগা বাবু? কোনোদিন পারবো না দারোগা বাবু, কোনোদিন পারবো না। অর্জুন, তাহলে একটা জিনিস তুমি নিয়ে যাও অর্জুন। কি জিনিস দারোগা বাবু? যে জিনিস চোখে দেখা যায় না, যে জিনিসের রূপ বর্ণনা করা যায় না, ভাষা ভাবে ব্যঞ্জনায়। দারোগা বাবু, অর্জুন তুমি আমার বুকে এসো। জানো অর্জুন, জানো তোমাকে দেখার পর থেকে, তোমাকে স্পর্শ করার লোভ আমার এই বুকটাই সমুদ্রের মতো উত্তাল হয়ে উঠেছে। অর্জুন তুমি নিয়ে যাও এক বঞ্চিত ব্যক্তিত্বের ব্যথা ভরা হাহাকার। এসো অর্জুন, এসো তুমি আমার কাছে, এসো অর্জুন তুমি আমার কাছে এসো। আমি চলি। আঙ্কেল টাটা। টাটা। বাবা বাবা বাবা, আপনি বাড়ির ভেতরে যাবেন না বাবা? যাবো মা, যাবো। জানো মা, কতদিন পরে আমি একটা মানুষের মতো মানুষ দেখলাম, যেন কত চেনা, কত জানা, কত হৃদয়ের টান। জানো মা, ও যদি আমার হারিয়ে যা ছেলে সম্রাট হতো। আপনি কাঁদবেন না বাবা, আপনি কাঁদবেন না, চলুন ভেতরে চলুন। দাদু, আঙ্কেল আবার আসবে, আমাকে বলে গেছে। আসবে? কবে আসবে? কখন আসবে? বলবো, সব বলবো বাবা। আগে আপনি বাড়ির ভেতরে চলুন, তারপর বলবো। তাই চলো মা, তাই চলো, বাড়ির ভেতরে চলো। মা শুনতে পাচ্ছ না? চাপ বাবা, কারো কোনো সারা শব্দ নেই। মা দাদু কেউ কি বাড়িতে নেই? বাড়িতে কি আছেন? আপাতত আমি। কি দরকার, কাকে চান আপনি? এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। আপনি? আমার নাম সাধনা গুপ্ত, বাবার নাম সেবাব্রত গুপ্ত। আশ্চর্য তো, আমি তো এ বাড়িতে কখনো আসিনি, তো অথচ আপনি আমাকে চিনলেন কি করে, আমার নাম জানলেন কি করে? আপনি এ বাড়িতে না আসলেও আপনার ছবি বহু আগেই এ বাড়িতে এসে গেছে, তাই আপনার ছবির সাথে মিলিয়ে আমি আপনাকে ঠিক চিনতে পেরেছি। আমিও তোমাকে চিনে নিয়েছি, জয়। আরে বাবা, এই যে দেখছি আমার উপরে যায়, তো আমি না হয় আপনাকে ছবি দেখেছিলাম, কিন্তু আপনি আমাকে চিনলেন কি করে? তোমার দাদার মুখে না আমি তোমার কথা অনেক শুনেছি। তোমার মা বাবা কেউ নেই, বস্তি থেকে তোমাকে তুলে নিয়ে এসে অর্জুন তোমাকে আশ্রয় দিয়েছে। আর আপনি নয়। এবার না, এবার আপনি নয়, এবার থেকে তুমি। তাহলে আদেশ করুন দেবী, আজ থেকে আমি তোমাকে বৌদি বলে ডাকি। অর্জুন, একদম ভালো হবে না বলে দিচ্ছি, কখনো তুমি আমাকে বৌদি বলে ডাকবে না, কখনো না। বৌদি বৌদি বৌদি। আহারে আহারে কি বাহারে, আহারে কি বাহারে, কখন যে তার মিষ্টি মুখে দিয়ে
ফেলে? এসে বুঝলাম ভুল করেছি আমি। আর শোনো শোনো আমি শোনো, চললাম। আর শোনো 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 শোনো। তুমি কি করবে আমি সেটা ভালো করে জানি, কিন্তু তুমি কি জানো একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে নিজের কতখানি হারিয়ে ফেলে? কি হারিয়ে ফেলেছো বলো না, আমি খুঁজে দেবো। থামো তো, তোমার লজ্জা করে না? আমার সাথে রহস্য করতে তোমার লজ্জা করছে না? সাধনা, সাধনাকে তুমি জানতে পারতে না? 4 দিন কেন তুমি অফিসে যাওনি? নাকি ওই পুলিশ অফিসারের অভিনন্দন পেয়ে তুমি সবকিছু ভুলে গেছো? আমি চললাম। নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। বেদনার কলি তুমি তাও ভালোবেসে, বেদনার কলি তুমি তাও ভালোবেসে, মধু ফুল ফোটানো চলে আমি ভরে দেব মধু, সারা মন কেন তুমি চোখে সাজালে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী চললাম বললেই কি চলা যায় মা? আপনি? আমি অর্জুনের মা। তুমি আমাকে কিছু না বললেও বাবা ও জয়ের মুখ থেকে আমি সব শুনেছি। অর্জুন, মায়ের চোখকে ফাঁকি দিয়ে পালাতে চেষ্টা করিস না বাবা। মানে আমার ভীষণ মায়ের কাছে ছেলেরা তো লজ্জা কিসের বাবা? মা। আমি তো তোদের চলার পথে কোনো দিন বাধা দিইনি, তাহলে কেন ঘটনাটা এতদিন তোরা আমার কাছে গোপন করে রেখেছিলি? দোষ ওর নয় মা, দোষ আমার। তোমার? হ্যাঁ মা, আমি কাস্তের মেয়ে, আমার ব্রাহ্মণের ছেলে। আমাদের ব্যাপারটা আপনি যদি মেনে না নেন সেই ভয়ে আমি ওকে আপনাকে বলতে বারণ করেছিলাম। এত বড় লোকের মেয়ে হয়ে এত ছোট মন কেন মা সাধনা? আমি সম্বন্ধ করে বিয়ে দিলে জাতের বিচার করতাম, কিন্তু তোমরা যখন দুজন দুজনকে ভালোবেসেছো তখন আমার কাছে ভালোবাসার কোনো জাত নেই মা। মা, ওরে অর্জুন, ওরে অর্জুন, তোদের ভালোবাসা যেন চিরকাল সন্দেহ মুক্ত থাকে। তোর ভালোবাসার বঞ্চনায় এই মেয়েটা যেন কখনো কোনোদিন চোখের জল না ফেলে। মা, আজ আমি আসি মা, আজ আমি আসি। এসো মা, এসো এসো। অর্জুন, অর্জুন, আমার পাগল ছেলে, আমার সোনামণি মা, আমার সোনামণি মা, আমার পাগল ছেলে। আঙ্কেল আমি অপু। তুমি এসেছো? আরে এসো এসো। তোমার মা কোথায়? তোমার মা? তুমি কি বোকা কাকা? তুমি না ডাকলে মা আসবে কেন? হ্যাঁ, সে তো বটি, সে তো বটি। আচ্ছা, আমি নিজে গিয়ে তোমার মাকে আমি ডেকে নিয়ে আসছি। আর মা, এই সেই বাচ্চাটা, তুমি ওর সঙ্গে একটু গল্প করো, আমি আসছি। বৌদি, আশ্চর্য, আমি কি স্বপ্ন দেখছি? ছেলেবেলার রবির সঙ্গে এই বাচ্চাটার মুখের কি অদ্ভুত মিল। খোকা, তোমার নাম কি? আমার নাম অপূর্ব। অপু, তুই তো তোর ঠাকুমার সাথে বেশ জমিয়ে ভাব করে ফেলেছিস। এসো মা, এসো। তোমার কথা অর্জুনের মুখে আমি অনেক শুনেছি মা। তোমাদের মিষ্টি ব্যবহারে ছেলে আমার পাগল হয়ে গেছে। না কাকিমা, সেদিন অর্জুন ঠাকুরপো আমাদের যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিছুই করতে পারিনি। আপনি আশীর্বাদ করুন কাকিমা, আমি জানো চিরকাল অর্জুন ঠাকুরপোর কথা মনে রাখতে পারি।
আশীর্বাদ করি মা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। আসুন কাকিমা, আপনাকে আপনাকে পাকা পুজো- চুলে সিঁদুর পড়ো। ঠিক আছে মা। এই দুষ্ট ছেলে, কি হলো? বলি ঠাকুমাকে প্রণাম করেছিস তো? কি করে করব? ঠাকুমা যে তখন থেকে আমার দিকে কেমন করে তাকিয়ে আছে। শিশুর চোখ ঠিক ধরে ফেলেছে। এবার তাহলে প্রণাম করি ঠাকুমা। হয়েছে হয়েছে দাদু ভাই, হয়েছে। তুমি যেমন আমাকে প্রণাম করলে, তেমনি তোমার নিজের ঠাকুমাকে প্রণাম করো তো। আমার দাদু আছে, ঠাকুমা নেই। কি বললে? তোমার দাদু আছে, ঠাকুমা নেই? তার মানে তোমার দাদুরও আমার মতোই পোড়া কপাল। তার মানে কাকা বাবু মারা যায়নি, আমার বাবার জীবন থেকে হারিয়ে গেছে। আশ্চর্য! এই কাকিমার ভাগ্যের সাথে আমার শ্বশুরমশাইয়ের ভাগ্যের কি অদ্ভুত মিল। হ্যাঁ, মিল। কি অদ্ভুত মিল এই বাচ্চাটার মুখে। ওরে দাদু ভাই, তুই যদি আমার নাতি হতিস। ড্রাইভার হর্ন বাজাচ্ছে মা। কাকিমা, ড্রাইভার তাড়াতাড়ি করছে, আজ তাহলে আমরা আসি কাকিমা। এসো মা, এসো। চল চল বাবু চল। এই যে ঠাকুরপো, হ্যাঁ। তুমি যেন আমাদের ভুলে যেও না। তুমিও যেন ভুলে যাও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। আমিও ভুলবো না, ভুলবো না, ভুলবো না। রবি, রবি। ভুল বলে মা, ওর নাম রবি নয়, ওর নাম অপু। ওর নাম রবি নয়, ওর নাম অপু, তাই না? হ্যাঁ, ওর বাবার নাম রবি। কি বললি? কি বললি? কি বললি অর্জুন? ওর বাবার নাম রবি? হ্যাঁ, বললাম তো ওর বাবার নাম রবি ব্যানার্জি। তাহলে বলতো অর্জুন, রবির বাবার নাম কি? যে পুলিশ অফিসার তোকে বুকে জড়িয়ে ধরে অভিনন্দন জানিয়েছিল, সেই পুলিশ অফিসারের নাম কি? এই দেখো, তোমাকে আমার সব কথাই বলা হয়েছে, সেই পুলিশ অফিসারের নামটাই বলা হয়নি। ওই পুলিশ অফিসারের নাম ভুবন ব্যানার্জি। তুমি আমার কপালে লিখেছিলে ঈশ্বর। আমার বুকের মানিক বুক থেকে চলে গেল, আমি তাকে চিনতে পারলাম না, আমি তাকে ধরে রাখতে পারলাম না। না 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 না, আর কান্না নয়, আর কান্না নয়। সে যেমন ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে নাতি নিয়ে সুখের স্বর্গ রচনা করেছে, আমিও তাই করব। সবার ব্রতগুপ্তের একমাত্র মেয়ে সাধনার সঙ্গে অর্জুনের বিয়ে দিয়ে আমি প্রমাণ করে দেব আমি তার চেয়ে কম সুখী নই। অর্জুন তারই সন্তান, অর্জুন যার সন্তান নয়। আমি অসতী নই, আমি অসতী নই, আমি অসতী নই। অর্জুন যারা যে সন্তান নয়, যারা যে সন্তান। অর্জুন জনক সন্তান। অর্জুনের জন্মের ঠিক নয়, ব্যক্তি পরিচয়হীন বেকারি যে অর্জুন ভট্টাচার্যের সঙ্গে আমার মেয়ে সাধনার আমি বিয়ে মেনে নেব না। কেন মেনে নেবে না বাবা? তুমি না আদর্শ, তুমি না সমাজসেবক, তুমি না বলো সবার উপর মানুষত্ব, তাহার উপর নেই। তাহলে কেন সাধনা, অর্জুনকে তুমি যারা সন্তান বলে ছোট করছো? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সঙ্গে তোকে মানাবে না। বাবা, এই মুহূর্তে তোমাকে সতীর বাবা দক্ষ রাজার মতো মনে হচ্ছে। জীবনটা কাব্য নয় সাধনা। ভালোবাসা কাব্যের মতো রিলিকে, তাই মানুষ চিরকাল ভালোবেসে ঘর ছেড়েছে। কি বলতে চাইছিস তুই? সতী যেমন তার পিতার কথা অগ্রাহ্য করে শ্মশান চাইনি শিবের গলায় বড়মাল্য দিয়েছিল, আমিও তেমনি তোমার কথা অগ্রাহ্য করে ওই অর্জুনের হাত ধরে তোমার এই 7 মহলা অট্টালিকা থেকে বেরিয়ে যাব। সাধনা! তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করে আমাকে বাধা দিতে পারবে না। সাধনা, সাধনা, শোন শোন মা, আমি তোর বাবা। আমার বয়স হয়েছে, বয়স হলে সব বাবাদের ছেলে মেয়েদের কাছে ছেলের মতো হয়ে যায়। তাই এখন তুই আমার মা, বাবা, আর মা হয়ে এই বুড়ো ছেলেকে কার কাছে রেখে যাবি বল মা? তুমি ছাড়া আমার জীবনে আর কেউ নেই রে সাধনা, বাবা, কেউ নেই, কেউ নেই। আমি বড় অসহায়, বড় একা রে মা, বড় একা। বাবা,
সুন্দরী মেয়ে, তাই তোমার বিদ্যে বুদ্ধি একটু একটু করে ধরে ফেলেছি। কি বলি? হ্যাঁ, তোমার যখন বাস্তব বুদ্ধিটা কাজ করে না, তখন তুমি অভিনয় করো, মানুষের দুর্বল জায়গায় আঘাত করো। শোন মা সাধনা, আমার কথা তুই আর একবার বোঝার চেষ্টা কর মা। তুই চাইলে অর্জুনের থেকে অনেক ভালো ছেলের সাথে তোর বিয়ে দেবো। বাবা, মেয়েদের জীবনে ভালোবাসা থেকে ভালো আর কিছু হতে পারে না। সাধনা, ভালোবাসাহীন কোনো ভালোকে তারা মেনে নিতে পারে না। তাই আমি আমার ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনকে আমি বিয়ে করব। আর এই শেষ কথাটা আমি তোমাকে শেষবারের মতন জানিয়ে দিয়ে গেলাম। তোর ভালোবাসার প্রথম পুরুষ অর্জুনের সঙ্গে তোর বিয়ে হবে না। অর্জুন আমার শত্রু, আর শত্রু জেনেও তাকে আমি চাকরি দিয়েছিলাম এই জন্যই যে তার অসীম শক্তি আর সাহসকে স্মার্টলিং এর কাজে লাগিয়ে লাখ লাখ টাকা উপার্জন করব। কিন্তু আমার শেষে আশায় ছাই দিয়ে আমার বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। মাস্টার অর্জুন মরছে, তোমার সেই হাতটাকে আমি ভেঙে গুড়িয়ে দেবেন না রাইসেল। যে কাজটা তোমার করার কথা সেই কাজটা আমাকেই করতে হবে। কিন্তু কেন তা আপনি করবেন স্যার? তাকে আপনি কোম্পানিতে কাজ দেওয়ার পর থেকে সে আমাদের এই কোম্পানিতে অনেক ভালো ভালো কাজ করছে। আমি তাকে ভালো কাজ করার জন্য চাকরি দিই রে। জানি স্যার, জানি। শুধুমাত্র অর্জুনকে নয়, আপনি আমাদের কাউকে কোনো ভালো কাজ করার জন্য কোনো চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ভালো ছাড়া কোনোদিন কারো ভালো কথা আপনি চিন্তা করেন। মিস্টার রবি, তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার কি বাহ্য জ্ঞান লুপ্ত? সুপ্ত মনুষ্যত্ব একটু একটু করে যে করেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব করে। রবি, ওকে সঙ্গে বন্ধুত্ব করার পর আমার নতুন করে আবার বাঁচতে ইচ্ছা করছে স্যার। আপনার কোথায় যাকে আমি শত্রু ভেবেছিলাম, সেই অর্জুন আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা করেছে। আমার বাবার জীবনে এনে দিয়েছে এক স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি ছেলে হয়ে কোনোদিন বাবার জীবনে এনে দিতে পারিনি। ও সেই জন্যই বুঝে বর্তমানে অর্জুন তোমার ভাইয়ের মতো। ভুল বলেন স্যার, অর্জুন শুধু আমার ভাইয়ের মতো নয়, অর্জুন আমার বন্ধুর মতো। মিস্টার রবি, ওই মতো কথাটা ভীষণ ভয়ঙ্কর। ওই মতোর গর্ত দিয়ে সাপে পাপের সাপ এসে বিশ্বাসের মুখে ছোবল মারে। আপনার কথাটা আমি ঠিক বুঝলাম না স্যার। বুঝতে পারবে সেদিন, যেদিন দেখবে তোমার বন্ধুর মতো, ভাইয়ের মতো অর্জুন তোমার স্ত্রী বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। I mean you are going to wrong way, Mr. Robi. স্যার কথা বলছি শোনো। তোমার সাথে অঞ্জলি দেবীর সম্পর্ক ভালো নেই, অথচ অঞ্জলি দেবীর যৌবন আছে, আর যৌবনকে কাছে পেতে চায়। অতএব তুমি খুব তাড়াতাড়ি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি দেবী বাস্টার্ড অর্জুনের বইয়ের মতো হয়ে গেছে। মিস্টার গুপ্ত! না 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 না, আমি অকারণ উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গুপ্ত তো সঠিক কথাই বলেছে। আমার চোখের দেখা সেদিনের ঘটনা তো মিথ্যা নয়। গত রবিবার অর্জুন আর অঞ্জলির একসঙ্গে সিনেমা দেখতে যাওয়া, অঞ্জলিকে জোর করে অর্জুনের মিষ্টি খাইয়ে দেওয়া। ও ভগবান, আমি আর ভাবতে পারছি না যে অর্জুনকে আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম, সেই অর্জুন আজ আমার এত বড় শত্রু। অঙ্কটা বোধহয় ভুল হয়ে গেল স্যার। ভুল হয়েছিল কিছুক্ষণ আগে, আর এখন থেকে আমি সেই ভুলটাকে সংশোধন করে নিলাম। স্যার, তুমি অনেক মানুষ খুন করেছো তাই না পবিত্র? আগে করেছি স্যার।
এখন অনুশোচনার ছুরিকাঘাতে আমি নিজেই নিহত। তার মানে তুমি ওই সন্ন্যাসী হয়ে ওই বৃন্দাবন চলে যাবে বলে ঠিক করেছো নাকি? বৃন্দাবন যাবো না স্যার, তবে চেতনার জংশনে জীবনের গাড়িটাকে দাঁড় করিয়ে দেবো। তাহলে এই নির্মল তোমার সম্পর্কে যে রিপোর্টটা করে গেছে তার 100% কারেক্ট মিস্টার ব্যানার্জি। আচ্ছা পবিত্র, ওই পিঁপড়ের কখন এমনি করে পাখা গজায় তুমি জানো? জানি স্যার, জানি। মরবার জন্য পিঁপড়ের পাখা গজায়। পাখা গজায় পিঁপড়ের মৃত্যু হয়। হোক মৃত্যু, তবু তো সে অন্ধকার গর্ত থেকে বেরিয়ে এসে কিছুক্ষণের জন্য আলোয় বিতরণ করতে পারে। পবিত্র, কিছুক্ষণের জন্য আলোয় বিতরণ করে অন্ধকারের যন্ত্রণা উপলব্ধি করে মিস্টার ব্যানার্জি। তোমাকে আমি তেমন মিস্টার ব্যানার্জি, আমাকে আমার শেষ কথাটা আপনি বলতে দিন। ওই অর্জুন বাবুকে মার্ডার করার কথা আপনি স্বপ্নেও ভাববেন না। আর আমি আপনার কথা আদেশ পালন করলাম না বলে আমাকেও আপনি পৃথিবী থেকে সরিয়ে দেবার কথা ভাববেন না। কারণ আমি পিঁপড়ে নই, আলোর সন্ধান পাওয়া একজন পবিত্র মানুষ। তাই মিস্টার সেবাব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে এই মুহূর্তে এই অন্ধকার গর্ত থেকে বেরিয়ে চললাম আলোর ঠিকানায়। চলি, গুড বাই মিস্টার ব্যানার্জি। মিস্টার সেবাব্রত গুপ্তকে তুমি চাও না শয়তান, আর চেনো না তার এই রাইট হ্যান্ড এই রবি ব্যানার্জিকে। কোথায় গিয়ে তুমি আত্মরক্ষা করবে? তোমাকে আমি না সে কথা এখন বলা হবে। এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাপ্রস্থানের পথে পাঠিয়ে দেওয়া, তাই না স্যার? ইয়েস, একদম কারেক্ট। আর ঠিক এই মুহূর্তে আমি তোমার কথাই ভাবছিলাম। ভাবতেই হবে, কারণ মিনিটের কাঁটাটা ঘুরলে ঘন্টার কাঁটাটাকে তো ঘুরতেই হবে। থ্যাংক ইউ নির্মল, থ্যাংক ইউ। ওই 7 দিনের মধ্যে বাস্টার্ড অর্জুনের মাথা কোথাও এখানে শেষ, কাজ এখান থেকেই শুরু। কন্ট্রাক্ট ওই বাস্টার্ড অর্জুনের মাথাটা পড়ে থাকবে থাপার মাঠে, আর দেহটা থাকবে মানিক তোলার গলিতে। এবার গুপ্ত বাবুকে বলে দেবেন। হ্যাঁ, কি বলবো? টাকার অঙ্কটা কিন্তু অনেকটা বাড়াতে হবে। কেন? কারণ কি? অর্জুন বাবুকে খুন করার জন্য ওই পাওনা টাকাটা 3 ভাগ হবে তো। 3 ভাগ? হ্যাঁ স্যার। মানে পৃথিবীতে 3 ভাগ জল আর 1 ভাগ স্থল, তাই 1 ভাগ আপনার, আর 1 ভাগ আমার, 2 ভাগ, আর একটা ভাগ আপনার সালা। কিন্তু কোনো কিন্তু নয় স্যার, 3 ভাগ জলের মধ্যে দাঁড়িয়ে আছে, 1 ভাগ স্থল। আপনার বাবা অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন। বিপন্ন তো হতেই হবে, আরো বিপন্ন হবে তখন যখন আমি আমার বাবার অতি স্নেহের পাত্র ওই বাস্টার্ড অর্জুন ভট্টাচার্যকে খেলার মাঠ থেকে একেবারে বোল্ড আউট করে দেবে, তাই না ডার্লিং? দেখি তুমি তোমার সব কথা না শুনলেও কিছু কিছু কথা শুনেছি মাঝে রবি। কাজে অর্জুন তোমার শত্রু, কাজে সে আমারও শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো পল্লবী? মনে মনে তোমাকে স্বামীর আসনে বসি কতই না স্বপ্ন দেখেছি গো। তোমাকে ভালোবেসে আমি কি নিকট অভিনয় করেছি তা কি তুমি জানো? তুমি আমাকে কাঁদিও না প্রিয়তম, তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না, তাহলে যে আমি সহ্য করতে পারবো না ডার্লিং, সহ্য করতে পারবো না। পল্লবী, তোমার ভালোবাসায় যে আমি ধন্য পল্লবী, কিন্তু পল্লবী তুমি হঠাৎ হারিয়ে যাওয়ার কথা বললে। ওই যে অর্জুনকে খুন করার অপরাধে যদি তোমার ফাঁসি হয়, ধরা পড়ে গিয়ে মিস্টার গুপ্ত যদি সমস্ত দোষ তোমার উপর চাপিয়ে দেয়, ফাঁসি, তাহলে অর্জুনকে খুন করার দায়িত্বটা তুমি আমার হাতে তুলে দাও। আমি কায়দা করে মাস্টার অর্জুনকে একেবারে ফিনিশ করে দেব। তা যদি তুমি পারো পল্লবী, তাহলে আমি তোমাকে বিয়ে করে আমি নতুন করে ঘর বাঁধবো, এই কথা আমি তোমাকে ছুঁয়ে দিলাম। আমিও তোমাকে কথা দিলাম ডার্লিং। কথা দিলাম।
আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো সাথে, কথা দিলাম আমি কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকবো সাথে, যুগে যুগে থাকবো কথা দিলাম লা 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 আমি কথা দিলাম লা 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 লা। ফুলেতে যেমন গন্ধ থাকে, ফুলেতে যেমন ছন্দ থাকে, ফুলেতে যেমন গন্ধ থাকে, যেমন ছন্দ থাকে, তেমনি করে যুগে যুগে থাকবো কথা দিলাম লা 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 আমি কথা লা 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 কথা দিলাম লা 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 আমি কথা দিলাম। I love you, Pallavi. I love you. I love you. মিস্টার রবি ব্যানার্জি, আজ তুমি আবার আমার কাছে হেরে গেলে। অর্জুন, তোমাকে ভালোবেসে কি নিখুঁত অভিনয় আমি করলাম তা কি তুমি জানো? তোমাকে ভালোবেসে আমার মনের বকুল একটা একটা করে মাটিতে ঝরে পড়লো, তা কি তুমি দেখতে পেলে অর্জুন? তা কি তুমি দেখতে পেলে? তবু আপনি অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদি? আমি অর্জুনকে ভালোবাসি বলে। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না, আপনি কি সে হিসাব করেছেন? ভালোবাসা কি কোনো হিসাব থাকে গোপালদা? পুরোপুরি হিসাব না থাকলেও কিছুটা অন্তত জমা খরচ থাকা উচিত। ভালোবাসা কি দাড়ি পাল্লায় ওজন করে দেখা যায় গোপালদা? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না, গোপালদা! তা আমার একমাত্র বোন ভালোবেসে আত্মহত্যা করতে বাধ্য হয়েছিল। দাদা বলে যখন ডেকেছেন, তখন দাদা হিসাবেই বলছি শুনুন, অর্জুন বাবু মিস গুপ্তাকেই বিয়ে করবেন। কাজেই তাকে বাঁচাবার এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান। এখানে আর বেশি দিন থাকবেন না। গোপালদা, আমার বোন যে ভুল করে গেছে, আপনি সে ভুল করবেন না গোপালদা। আর সে ভুল করবেন না। গোপালদা, 10টা টাকা দিবেন দিদিমণি। 10 টাকা? 10 টাকা? 10 টাকা তুমি কি করবে গোপালদা? আজ আর ফেরত দেব এ কথাটা বলবো না। আমি জীবনে যা খাইনি, আপনার দেয়া টাকা দিয়ে মদ খেয়ে আমি আমার জীবনের সব দুঃখ ভুলে যাব দিদিমণি। আমার বোনের কথা ভুলে যাব, আমি সব দুঃখ ভুলে যাব গোপালদা। আমি আমার বোনের কথা গোপালদা। মনে হয় তুমি জীবনে কাউকে ভালোবেসেছিল, তাই তো তুমি আমার ভালোবাসায় আঘাত পেয়েছো। কিন্তু গোপালদা, তুমি না হয় মদ খেয়ে তোমার জীবনের দুঃখকে ভুলে যাবে, আমি কি দিয়ে আমার জীবনের দুঃখ ভুলবো বলতে পারো গোপালদা? আমি কি দিয়ে আমার জীবনের দুঃখ ভুলবো? শ্রীমতী যেমন গো ভুল করে ভালো কেঁদে গেছে সারা
শ্রীমতী যেমন গো মন করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, শ্রীমতী যেমন গো তেমনি করে শুধু কাঁদবো নিঠুর শ্যামের বাঁশি কেড়ে নিয়ে গেছে হাসি, ছিন্ন বিনার তার ওর সুরে বাজবো। তেমনি করে শুধু কাঁদবো নিঠুর শ্যামের বাঁশি কেড়ে নিয়ে গেছে হাসি, ছিন্ন বিনার তার ওর সুরে বাজবো। শ্রীমতী যেমন গো মন করে ভালোবেসে কেঁদে গেছে সারাটি জীবন, শ্রীমতী যেমন গো। দারুণ অভিনয়, দারুণ অভিনয়। অর্জুন! অর্জুন নয়, বলুন অর্জুন বাবু। অর্জুন বাবু, যত তাড়াতাড়ি পারেন আপনি এখান থেকে পালিয়ে যান। পালিয়ে যাবো? আর অভিনয়ের কথা বললেন না, আমি জীবনে কখনো কোনোদিন আপনার সঙ্গে অভিনয় করিনি। আমি যদি আপনার সঙ্গে অভিনয় করতাম তাহলে নিজেকে বিলিয়ে দিয়ে আপনাকে বাঁচাবার চেষ্টা করতাম। বাঁচাবার চেষ্টা? কি বলছো তুমি? তুমি জানো না অর্জুন, গুপ্তা এন্ড কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে কি দারুণ ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র? হ্যাঁ, মিস গুপ্তার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নেবার ছিনিয়ে নেবার ষড়যন্ত্র, ষড়যন্ত্র? রবি ব্যানার্জি স্ত্রী অঞ্জলি দেবীর সঙ্গে তোমাকে গোপন সম্পর্কে জড়িয়ে দেওয়ার চক্রান্ত। যাকে আমি আমার নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি আমার নিজের বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে আমার নিজের দাদার মতো মনে হয়, সেই আমাকে পাবার লোভে সেই বৌদির সম্পর্কে নোংরা কথা বলতে তোমার লজ্জা করলো না? নির্লজ্জের মতো আমার বলছে অর্জুন, যত তাড়াতাড়ি পারো তুমি এখান থেকে পালিয়ে যাও। আমিও দয়া করে তোমার কাছে অনুরোধ করছি, দয়া করে তুমি তোমার অভিনয়টা বন্ধ করো। না না অর্জুন, না, আমি তোমার সঙ্গে কখনো কোনোদিন অভিনয় করিনি অর্জুন। আমি তোমাকে ভালোবাসি, মন প্রাণ দিয়ে ভালোবাসি। তাই প্রয়োজন হলে আমার ভালোবাসাকে বাঁচাতে আমি প্রাণ দিয়ে প্রমাণ করে যাব আমি জীবনে কখনো কোনোদিন তোমার সঙ্গে অভিনয় করিনি অর্জুন। ভুল করে অভিনয় করিনি অর্জুন, ভুল করে। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী আজ নাগিনী হয়ে উঠেছে। হ্যাঁ, যাক সে কথা। মা এখনই আসবেন সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে। কিন্তু এখন আমি একটা অন্য কথা মাথায় আসছে না, নারী নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসা নাগটিকে কাছে পায় না। যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়? তোমার সঙ্গে আমার বিয়ে হবে। তোমার এতখানি আত্মবিশ্বাস? হ্যাঁ, কারণ তোমার মা আসছেন আমার বাবার সাথে কথা বলতে। আমি জানি সাধনা, আমি জানি, সেজন্যই আমি তো এখানে অপেক্ষা করছি। তুমি কি করে জানলে? মা অফিসে কিছুক্ষণ আগে ফোন করেছিল, কিন্তু এখন কিন্তু আমি একটা অন্য কথা ভাবছি। সব ভাবনা বিয়ের পর ভাববে মশাই, বুঝলে? এখন থেকে এত কিছু ভাবলে বুঝলি বিয়ের পর ভাববে কি? আর একটা কথা মনে রাখবে, জয় করতে গেলে ভয় করা চলবে না। ঠিক বলেছ মা সাধনা, ভয়ের আর এক নাম মৃত্যু। কিন্তু মা, মিস্টার গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়েটা হোক? মিস্টার গুপ্তের সাবালিকা মেয়ে সাধনা তো চায়। কিন্তু না বাবা না, এর মধ্যে আর কোনো কিন্তু নেই। আর তোরা দুজন আমার সঙ্গে দুপাশে এসে দাঁড়া, আমি তোদের দুজনকে সঙ্গে নিয়ে মিস্টার সেবাব্রত গুপ্তের সঙ্গে দেখা করতে। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে আসতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে গেছে। তুমি আমার উপরে চিৎকার করে উঠলে কেন? উনি সাধনার বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত। অর্জুন, হ্যাঁ, এতদিন যে কথাটা গুপ্ত ছিল
সেই কথাটা বলছি শোন। বলো মা, বলো। ওই অমানুষটাই তোর মায়ের ইজ্জত কেড়ে নিতে হাত বাড়িয়েছিল। ওই জানোয়ারটার জন্যই তোর মায়ের সংসারটা ভেঙে খান খান হয়ে গেছে। ওই শয়তানটার নাম সেবাব্রত গুপ্ত নয়। সেবাব্রত গুপ্ত নয়? সেবার আড়ালে লুকিয়ে থাকা লম্পট স্মাগলার নিখিল গুপ্ত। মিথ্যে কথা। ঠিক বলছো, তুমি ঠিক বলছো মা, তুমি ঠিক বলছো। অর্জুন, এই মুহূর্তে তুই তোর মায়ের আদেশ শোন। অর্জুন, ওই নিখিল গুপ্তের অহংকারের ইজ্জত, আভিজাত্যের ইজ্জত, ওর বংশের ইজ্জত, ওর একমাত্র মেয়ে সাধনাকে তুই ছিনিয়ে নিয়ে আয়। না, আমায় আমার জীবনের শেষ সম্বল সাধনাকে আমি ছাড়বো না। মিস্টার গুপ্ত, ঠিক এই মুহূর্তে, ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত পুরনো সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আমি আমার অপমানের প্রতিশোধ নেব, নির্মম প্রতিশোধ। তা তুই পারবি না রে জানোয়ার, সাধনা আমার মেয়ে। বাবা, তুমি আমার জন্মদাতা, এ কথা ভাবতে আমার ঘৃণা। সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা শুরু করো। আজ থেকে তুমি আমার শত্রু, আমার মায়ের অসম্মানকারী জঘন্য শত্রু। তাই তোমার মতো শত্রুকে বাঁচিয়ে রেখে এই পৃথিবীর মাটি আমি কলঙ্কিত করবো না। আজ আমি তোমার মেয়ের সাধনাকে ছিনিয়ে নিয়ে চললাম। এবার যেদিন আসবো সেদিন মুছে দিয়ে যাব তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। ইতিহাস তা তুই পারবি না রে জানোয়ার। তুইও শুনে রাখ, আমি মহাভারতের শকুনি, রামায়ণের মন্থনার পঞ্চিং কোরামাল। সাধনাকে তোর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসবো। তোর বাবা ভুবন ব্যানার্জি তোদের পরিচয় এখনো জানে না, তাই তোদের পরিচয় দেওয়ার আগে আমি থানায় গিয়ে তোদের শেষ পরিচয় দিয়ে দেব। ড্রাইভার, গাড়ি ঘোড়া ওই উদয়পুর থানা। সঞ্জয়, শীঘ্রই ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, এ সঞ্জয়, এসে গেছি স্যার। বলি এতক্ষণ কি করছিলে? ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ স্যার, গতকাল নাইট ডিউটি ছিল তো, তাই একটু টাইট করে দেবো, একেবারে টাইট করে দেবো। থানার ডিউটি আবার সে ঘুম। এদিককার খবর শুনে আমার ঘুম ছুটে যাচ্ছে। আর তুমি কি না, কি হয়েছে স্যার? কি হয় না বলি, কি হয় না? এই মাত্র সেবাব্রত গুপ্ত ফোন করে জানালেন যে তার অর্জুন নামে একটি ছেলে তার মেয়েকে নিয়ে চম্পট দিয়েছে। বলেন কি স্যার? গুপ্ত সাহেব এক্ষুনি থানায় আসছে ডায়েরি করতে। যেমন করেই হোক ওই কালপিট অর্জুন ভট্টাচার্যকে আমাদের ধরতেই হবে। তার আর কোনো দরকার নেই স্যার, আমরা নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা নয়, বলুন আপনারা। আপনিই তাহলে সাধনা দেবীকে নিয়ে পালিয়ে এসেছেন? না, অর্জুন আমাকে জোর করে তুলে নিয়ে আসেনি। আমি স্বেচ্ছায় আমার বাবার কুসংস্কার কারাগার থেকে বেরিয়ে এসেছি। এই কথাগুলো আপনারা আপনাদের ডায়েরিতে একটু লিখে রাখুন, লিখুন। আর আমাদের খোঁজবার চেষ্টা করবেন না, কারণ আইনের চোখে আমরা সাবালক সাবালিকা। ভারতীয় দণ্ডবিধির কোন ধারায় আমাদেরকে ধরে বেঁধে রাখতে পারবে না। বলেন? চলি, আমরা চললাম। নমস্কার। স্যার, হাতে পেয়েও ছেড়ে দিলেন? কি করব বলো সঞ্জয়? সাধনা দেবী যে স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে বাড়ি থেকে চলে এসেছে। কাজেই একজন সাবালিকা মেয়ে যদি স্বেচ্ছায় কারুর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে চলে আসে, সঞ্জয়, অ্যারেস্ট করা তো দূরে থাক, বাধা দেওয়াটাও আমার পক্ষে বেআইনি। আচ্ছা সঞ্জয়, শুধু শুধু আইনটা নিজের হাতে তুলে নেব কেন বলো? শুধু শুধু কেন করবেন অনিরুদ্ধ বাবু? এই কেসটার জন্য আমি আপনাকে 10,000 টাকা দেব। স্যার, যেমন করে হোক, যেভাবেই হোক, অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। একেবারে মার্ডার? কিন্তু স্যার, কোনো কিন্তু নয় অনিরুদ্ধ বাবু, কোনো কিন্তু নয়। সে আমার একমাত্র মেয়ে সাধনাকে
জোর করে টেনে নিয়ে গেছে। কি যে বলেন স্যার, এই মাত্র আপনার মেয়ে থানায় এসে বলে গেলেন নিনি নাকি নিজেই স্বেচ্ছায় থানাতে বলে এলেন যে আমি ওর হাত ধরে বেরিয়ে চলে এসেছি। এই কেসটার জন্য আমি আপনাকে 30,000 টাকা দেব। ওই স্বেচ্ছাই কথাটা ডায়েরি থেকে কেটে দিয়ে জোর করে বা ছিনতাই করে নিয়ে যাওয়া কথাটা লিখে দেবেন। সেই সঙ্গে লিখে দিবেন সাধনাকে অর্জুন একা জোর করে ছিনতাই করে নিয়ে যায়নি, তার সঙ্গে বিখ্যাত গুন্ডা পবিত্র রায়ও ছিল। তাতে আপনার কি লাভ হলো? আরে মশাই, পুলিশের চাকরি করছেন, পলিসি বুঝেন না? পলিসি। অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে দোষটা পবিত্রর ঘাড়ে চাপিয়ে দেব। আমি প্রচার করে দেব সাধনার যৌবন কে আগে ভোগ করবে। এই নিয়ে ঝগড়া করতে গুঁতোগুতি করতে করতে সারা পবিত্রই অর্জুনকে মার্ডার করে দিয়েছে। কি যে বলেন স্যার? সাপও মরল, আল্লাহ ঠিও ভাঙলো না। বুঝেছেন? বুঝলাম স্যার, বুঝলাম, কিন্তু এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেব। এই যে বলেন গুপ্ত সাহেব, এই কেসটা স্যার মোটেই হবে না 40,000-এ। এই কেসটা 50,000 টাকাই লাগবে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তাই দেব, কিন্তু খুব সাবধানে আপনাকে কাজটা করতে হবে। কায়দা করে ভুবন বাবুকে দিয়ে বেশ শক্তপোক্ত করে আমাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবেন। শুনুন, হ্যাঁ বলুন। ভাবছি আপনার মেয়েকে কে ভোগ করবে এই কথাটা লিখবো কিনা। আরে লিখবেন, লিখবেন, তার সঙ্গে ওই ধর্ষণটাকেও লাগিয়ে দেবেন। কেসটা আরো জোরালো হবে। বাবা হয়ে মেয়ের ইজ্জত সম্পর্কে অনিরুদ্ধ বাবু, পৃথিবীতে যারা টাকা করেছে না, তাদের কাছে টাকার ইজ্জতটাই সবচেয়ে বড়। মেয়ের ইজ্জত, বইয়ের ইজ্জত, এমনকি মায়ের ইজ্জত নিয়েও তারা মাথা ঘামায় না। সঞ্জয়, তুমি ওই পুরোনো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দাও। ওই গুপ্ত সাহেব নতুন করে যা বলে গেল তুমি একটু কায়দা করে লিখে নাও। আর আমি ততক্ষণে দেখি রানাহাটে বালি গাদাগুলো একটুকু চেক করে আসি, কেমন? ভালো করে লিখে নাও। সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশ। বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল 50,000 টাকায়। এদেশে সব হয়, সব পুড়ে টাকায়। তাই আমি লিখবো, তুমি যতই চেষ্টা করো অর্জুন, তুমি বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অস্ত্রই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য সংযম বাদ্রি নিষেধ ভুলে যাবে। তোমার সংগ্রামের রথের চাকা গ্রাস করবে ওই রাক্ষসী টাকা। তুমি অকালে হারাবে প্রাণ। প্যাসেঞ্জার বন্ধুগণ, ভুবন ব্যানার্জির বাড়ির সামনে দেখিয়ে এগিয়ে আসছে ওই আবহাওয়া প্রবাহের রেলগাড়ি। আপনারা কি চান না 14 নম্বর প্ল্যাটফর্মে গাড়িটাকে দাঁড় করিয়ে এখানে কি ঘটনাটা ঘটবে সেটা আপনারা নিজের চোখে দেখতে? ভুবন বাবুর বড় ছেলে রবি অর্জুনের সঙ্গে অঞ্জলির সম্পর্ক নিয়ে সন্দেহ শুরু করেছে। অথচ ভুবন বাবু অর্জুনকে ছেলের মতো ভালোবাসে, আর অঞ্জলি অর্জুনকে দেওরের মতো ভালোবাসে। অথচ ওরা কেউ জানে না অর্জুনের সাথে ওদের আসল কিসের সম্পর্ক। তবু কি দুর্নিবার আকর্ষণ ওই অর্জুনের উপর ভুবন বাবু। অপরিচিত পিতার বুকে কি নিদারুণ যন্ত্রণা সেটা আপনারা নিজের চোখে দেখুন।
অর্জুন এ বাড়িতে না এলে আমার বুকটা শূন্য মনে হয়। অর্জুনকে একদিন না দেখলে মনে হয় আমি কতদিন দেখিনি। অর্জুন এ বাড়িতে প্রায় আসে, আমার ছেলে, বৌমা, নাতি সবাই তাকে ভালোবাসে। একটা অপরিচিত ছেলের জন্য এতখানি মায়া কেন? কেন এত আকর্ষণ? আমি বলতে পারি বাবা। পাগলি মেয়ে আমার সব বলতে পারে, অথচ দেখো বৌমা, ব্যাপারটা আমি ধরতে পারি না। আচ্ছা আচ্ছা বৌমা, অর্জুন আমাদের বাড়িতে কতদিন আসেনি বলো 4 তো? দিন বাবা। অথচ কি আশ্চর্য দেখো বৌমা, মনে হয় আমি 4 যুগ তাকে দেখিনি। আচ্ছা আচ্ছা বৌমা, তুমি কি বলতে পারো কেন এমন হয়? আপনি অর্জুন ঠাকুরকে আপনার ছোট ছেলে ওই সোমের মতো মনে করেন বলে। না বৌমা না, ওই মতো শব্দটা তুমি আমার সামনে উচ্চারণ করবে না। ওই মতো শব্দটা আমার জীবনে ভয়ঙ্কর অভিশাপ। আমি অর্জুনকে দেখলে মনে মনে দুর্বল হয়ে পড়ি, কিন্তু তার মধ্যে কোনো মতো নেই বাবা। ওই ভয়ঙ্কর কদর্য শব্দ ভাইয়ের মতো, বোনের মতো, ওই মতের ক্ষত এই ভুবন ব্যানার্জির বুক থেকে আজও মুছে যায়নি, আর মুছবেও না কোনো দিন। আশ্চর্য, ওই মতো কথাটার উপর বাবার এত রাগ কেন? যখনই কোনো কথা বলতে গিয়ে ওই মতো শব্দটা উচ্চারণ করেছি, তখনই উনি যেন কেমন হয়ে গেছেন। কাকাবাবু, কাকাবাবু, কি হয়েছে? কাকাবাবু কোথায়? কি হয়েছে? থানায় গিয়েছিলাম, দেখলাম থানা তো কাকাবাবু নেই। অথচ এই মুহূর্তে কাকাবাবুকে আমার ভীষণ দরকার। সাধনাকে আমি তার বাড়ি থেকে ছিনিয়ে নিয়ে এসেছি। তার অনুমতি নিয়ে আমি আমার মায়ের ইচ্ছা অনুসারে সে কাজটা করেছি। কিন্তু কোনো কিন্তু নয় বৌদি, কোনো কিন্তু নয়। আমি আমার জীবনের ছাড়া শয়তানকে চিনতে পেরেছি, তাই ছুটতে ছুটতে আমি কাকাবাবুর কাছে এসেছি। সেই জানোয়ার লম্পট নিখিল গুপ্তকে অ্যারেস্ট করেছি। নিখিল গুপ্ত? জানা শিবাব্রত গুপ্ত আসলে নিখিল গুপ্ত, যে লোকটা আজ থেকে 21 বছর আগে আমার মায়ের জীবনটাকে একেবারে ছিন্ন ভিন্ন করে দিয়েছে, তাকে আমি অ্যারেস্ট করাবোই। কিন্তু প্রমাণ ছাড়া তো কোনো কাজ হয় না ভাই। প্রমাণ আমি জোগাড় করবো বৌদি, প্রমাণ আমি জোগাড় করবো। তাতেও যদি ওই জানোয়ারটাকে কাকাবাবু অ্যারেস্ট না করেন, তবে ওই অর্জুনের হাতে খুন হতে হবে ওই জানোয়ার শিবাব্রত গুপ্তকে। তুমি শান্ত হও, মাথা ঠান্ডা করো। আমি যা বলছি কি হয়েছে আমাকে খুলে বলো। আপনি আমার একটা কথা শুনুন বৌদি, প্রমাণ জোগাড় করতে হয়তো আমার দেরি হবে। বিনা প্রমাণে কাকাবাবু হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আপনার কথা তো বিশ্বাস করবেন। আপনি কি আমার হয়ে কাকাবাবুর কাছে একথা আপনি বলতে পারবেন না যে অনেক অপরাধের অপরাধী ওই শিবাব্রত গুপ্তকে শাস্তি দেওয়া উচিত? শাস্তি দেওয়া উচিত, তবে ওই শিবাব্রত গুপ্তকে নয়, এই চৈত্যই না অর্জুন ভট্টাচ, আর এই চৈত্যই না অঞ্জলি ব্যানার্জি। সেটা জানোয়ার কি বললে তুমি? দাদা বলে যাকে তুই সম্বোধন করছিস, সেই দাদার বউ অঞ্জলির সঙ্গে প্রেম করতে তোর এতটুকু লজ্জা কি বলছো কি তুমি? মিস্টার রবি ব্যানার্জি, ফার্দার ওই কথা বললে তোমার জিভটাই আমি টেনে ছিঁড়ে নেবো। তার আগে তুই ফাইনাল হয়ে যাবি রে বেজে। আমি বেঁচে থাকতে অর্জুন ঠাকুরপুর গায়ে কটার আচরও দিতে পারবো তাহলে না। তোকেও মরতে হবে। খবরদার, খবরদার মিস্টার রবি ব্যানার্জি, আমার সামনে বৌদির নামে তুমি কোনো নোংরা কথা বলবে না। আমার জন্য যদি বৌদির উপর কোনো অত্যাচার হয়, তাহলে তোমাকে কিন্তু আমি সহজে ছেড়ে দেব না। তোমার ওই নোংরা মুখটা আর অত্যাচারের হাতটা আমি মুচড়ে ভেঙে দিয়ে যাব। মাত্র 7 দিনের মধ্যে তো লাশ পড়ে থাকবে রে বেচন মা। আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, তুমি অর্জুন ঠাকুরপুকে মেরে ফেলো না। তাহলে তুমি আমাকে কথা দাও অঞ্জলি, তুমি নিজের মুখে স্বীকার করবে ওই অর্জুন একটা চরিত্রহীন। রবি, তুই কার মুখ দিয়ে কি কথা উচ্চারণ করতে চাইছিস? বাবা, আমি থানায় যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার দাদা অনিরুদ্ধ আমাকে এই কথাটাই বলেছে। বৌমা বলো, বৌমা বলো, অর্জুন কি সত্যিই চরিত্রহীন? অর্জুন কি মিস্টার শিবাব্রত গুপ্তের মেয়ে সাধনাকে নিয়ে পালিয়ে এসেছে? বাবা, আমি বিশ্বাস করিনি মা, আমি বিশ্বাস করিনি। আমি জানি চাঁদে কলঙ্ক আছে, তবু অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। তুমি বলো বৌমা। বাবা, বলো অঞ্জলি, বলো বাবাকে সেই দিনের ঘটনাটা বলো। না বললে যে বলো, 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 বাবা বলো, বলছি। কি বলবে বলো। বাবা, অর্জুন ঠাকুরপো
সোনার ইজ্জত নেয়নি, সে সে আমার দিকে হাত বাড়িয়েছিল। তুমি কি বললে মাস্টার অর্জুন ভট্টাচার্য, তোমার এত বড় সাহস যে ভুবন ব্যানার্জির বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছ? তোমার হাতটাকে আমি ভেঙে দেবো। আরে সেই অপরাধে তুমি আমার সামনে আসতে পারো নে। তুমি চুপ করো বৌমা, তুমি চুপ করো। আমি এখনই থানায় চললাম। থানায় গিয়ে ফোর্স নিয়ে অর্জুনের বাড়ি রেড করে তাকে এমন শিক্ষা দেব যা দেখে সারা হৃদয় থানার মানুষ আতঙ্কে শিউরে উঠবে। আমি চললাম। অর্জুন ঠাকুরপো অ্যারেস্ট হয়ে যাবে। সর্বনাশ, সর্বনাশ! ওই অর্জুন অ্যারেস্ট হয়ে গেলে ওকে তো আর মার্ডার করে যাবে না। নিজের ফাঁদে কি হবে? নিজে পড়েই কেমন লাগছে। অঞ্জলি, অর্জুন ঠাকুরপোকে যাতে তোমরা মার্ডার করতে না পারো সেই কথা ভেবেই আজ আমি মিথ্যা কলঙ্কের পসরা আজ আমি নিজের মাথায় তুলে নিলাম। ও আফসোস, আফসোস! আজ আজ নিজের জালে আমি নিজেই জড়িয়ে গেলাম। ওই শয়তান অঞ্জলি আমার সমস্ত প্ল্যানকে বানচাল করে দিয়েছে। তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে যদি অর্জুন যদি না মরে তাহলে কি হবে? হ্যাঁ, ওই অর্জুন যদি না মরে তাহলে ওই অঞ্জলি মরবে। আর অঞ্জলির মৃত্যুর পর ওই পল্লবীকে আমি সেকেন্ড ম্যারেজ করব। সাধনাকে বিয়ে করে অসম্ভবকে সম্ভব করতে চলেছে আমার নাতি অর্জুন, আর তাকে হাতিয়ার হিসাবে গড়ে তুলেছে আমার মেয়ে আরতি। বিবেক, তুমি হাসছো কেন? তোমার মুখে ওই পাগলের প্রলাপ শুনে আমি হাসছি। কি বললে? ঠিকই বলছি, যে তোমার মেয়ে নয় তাকে তুমি নিজের মেয়ে সাজিয়ে বসে আছো, আর যে তোমার নাতি নয় তাকে তুমি নিজের নাতি সাজিয়ে তোমার সাজানো স্বর্গে বাতি জ্বালাবার স্বপ্ন দেখছো। দেখছি তো বিবেক, আমি দেখছি তো, কিন্তু স্বপ্ন দেখছি। কিন্তু তোমার স্বপ্ন যে কখনো সার্থক হবে না। কেন হবে না? কি করে হবে? ওই পঞ্জীভূত ঘটনার রেলগাড়ি ঝড়ের বেগে ছুটে আসছে। তুমি কি জানো তার বিপরীত মুখে ছুটে আসছে একটা ভয়ঙ্কর এক্সপ্রেস ট্রেন, যে কোনো মুহূর্তে একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। দুর্ঘটনা ঘটতেই পারে, আর দুর্ঘটনার পরে সুঘটনার সূত্রপাত হয়। তাতে তোমার কি লাভ হবে জগদীশ? অর্জুনের সাথে ভুবন ব্যানার্জির পরিচয় হবে না ভারতী তার স্বামীর কাছে ফিরে যাবে? পিতা পুত্র, স্বামী স্ত্রী, পুত্র পুত্রবধূ সবাই এক হয়ে আবার সুখে শান্তিতে সংসার করবে, এ তো আমি জানি বিবেক। তুমি জানো? হ্যাঁ বিবেক, হ্যাঁ। আমি সব জেনে শুনে আমি আমার সত্যকে প্রতিষ্ঠা করবার জন্য তোমার ওই রেলগাড়িটাকে নিয়ে যাব অন্য এক স্টেশনে, যে স্টেশনের নাম হবে স্বর্গ, আর স্বর্গ স্টেশনে গাড়িটা শেষ থামবে। তুমি কিছুই জানো না। গাড়ি স্বর্গ স্টেশনে শেষ থামবে না। স্বর্গ স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে ট্রেন আরো ছুটে যাবে, আর যেখানে গিয়ে থামবে তার নাম মা, আর সেটাই হবে স্বর্গের পরের স্টেশন। কি হলো? কি হলো? হঠাৎ হঠাৎ আমার মধ্যে আত্মবিশ্বাসের অভাব হচ্ছে কেন? আমার মধ্য থেকে আবার একটা আমি বেরিয়ে এসে আমার সবকিছুকে ওলট পালট করে দিচ্ছে কেন? ভারতী, ওরে মারতী! কি হয়েছে বাবা? অত চিৎকার চেঁচামেচি করে তুমি ডাকাডাকি করছো কেন বাবা?
রে মা, অর্জুন কোথায় তুই বলতে পারিস রে মা? কোথায় গেছে আমি জানি না বাবা, তবে ও ঘরে সাধনা বসে বসে পবিত্রের সঙ্গে কথা বলছে। বলুক রে মা, বলুক। ওরে ওরে মা, তুই আমার একটা কথা ভালো করে শোন রে মা, তুই যেন কোনোদিন দুর্বল হয়ে পড়িস না। আর একটা কথা শোন রে মা, তুই যেন কোনো মতেই ওই সাধনাকে সেবাব্রত গুপ্তের কাছে পাঠিয়ে দিস না বাবা। ওরে মা, এ হলো কুন্তির প্রতি এই পিতা দ্রোণাচার্যের আদেশ রে মা, আদেশ। তোমার আদেশ আমি অক্ষরে অক্ষরে পালন করবো বাবা। আমি অর্জুনকে সাবধান করে দেবো, সে যেন নিখিল গুপ্তকে কিছুতেই ক্ষমা না করে। নিখিল গুপ্ত, তোমার পাপের শাস্তি একদিন তোমাকে পেতেই হবে। জানো, নিখিল গুপ্তকে লকআপে ঢুকিয়ে তার বিচার প্রার্থনা করাতেই তো আমি দারোগা বাবুর সঙ্গে দেখা করতে কি গিয়েছিলাম। বললি অর্জুন? তুই মায়ের সঙ্গে দেখা না করে সেই দারোগা বাবুর সঙ্গে দেখা করতে গিয়েছিস? কেন যাব না মা, তিনি আমাকে স্নেহ করেন। তিনি তোকে মায়ের মতো স্নেহ করেন। স্নেহ বোধহয় নিম্নগামী মা। কিন্তু সন্তানের প্রতি মায়ের স্নেহ তো নিম্নগামী নয় বাবা। মা চায় তার সন্তান বড় হোক, তার সন্তান 10 জনের একজন। আমি 10 জনের একজন হতে চাই না মা, আমি চাই লক্ষ জনের মধ্যে একজন হতে। অর্জুন চাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে অজস্র মানুষের ভালোবাসা। তাই বলে আশা আমার গগনচুম্বী নয়, আমি চাই আমার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক ওই প্রশাসনের প্রতিনিধি ভুবন ব্যানার্জির বুকে। কিন্তু অর্জুন, এই মুহূর্তে যদি তুই হঠাৎ জানতে পারিস ওই ভুবন ব্যানার্জি তোর মায়ের জীবনের চরম শত্রু, তখন তুই কি করবি? মা, তুমি কি পাগল হয়ে গেছো? অর্জুন, আমি আমার প্রশ্নের উত্তর চাইছি। অর্জুন শুনবে শুনবে মা, তুমি তোমার প্রশ্নের উত্তর? তাহলে শোনো, শত্রু নিপাতকারী অর্জুনের হাতে এখন 2টো ব্রহ্মাস্ত্র, একটা পাশুপাত আর একটা ব্রহ্মশির। বুদ্ধিমতী মা তুমি, মাতৃপূজারী সন্তানের বাকি কথাটা তুমি বুঝে নাও। একই হলো পাগলের মতো দুটো পিস্তল নিয়ে অর্জুন এখান থেকে ছুটতে ছুটতে চলে গেল। না না না, যতই ও যাক, ও মায়ের আদেশ ছাড়া কারো কখনো কোনোদিন ক্ষতি করতে পারে না। নিখিল গুপ্ত, জেল তোমাকে খাটতেই হবে। আর আদর্শ পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি, তোমাকে একদিন আমার কাছে ফিরে আসতেই হবে। আসতে পারি। আসুন আসুন আসুন। এটা কি অর্জুন ভট্টাচার্যের বাড়ি? আগে হ্যাঁ। অর্জুন আপনার কে হয়? অর্জুন আমার ছেলে। ও, আপনিই তাহলে অর্জুনের মা? অর্জুনের মা হবে অন্য কোন মহিলা, এটা আপনি ভাবলেন কি করে? আপনার নাম? আরতি ভট্টাচার্য। আপনার স্বামীর নাম? হিন্দু ঘরের মেয়ে বউদের তো স্বামীর নাম মুখে আনতে নেই। এই নিন কাগজ কলম, আপনি আপনার স্বামীর নামটা এখানে লিখে ফেলুন। কি করে লিখবো বলুন? আমি তো লেখাপড়া জানি না, আমি তো অশিক্ষিতা। শুনেছি অর্জুন শিক্ষিত। অর্জুন বিএ পাস। অশিক্ষিত মায়ের গর্ভে এমন শিক্ষিত সন্তান হয় কি করে? তাহলে তো স্বর্গে গিয়ে বিদ্যাসাগরের মা ভগবতী দেবীকেও জিজ্ঞাসা করে আসতে হয় যে তার মতো অমন অশিক্ষিতা মায়ের গর্ভে বিদ্যাসাগরের জন্ম হলো কি করে। আবার আপনি বাঁকা বাঁকা উত্তর দিচ্ছেন। আপনি সোজা সোজা প্রশ্ন করুন, সোজা সোজা উত্তর পেয়ে যাবেন। আপনার স্বামী কি লেখাপড়া জানতেন? তিনি কি শিক্ষিত? তিনি শুধু শিক্ষিতই নন, একজন শিক্ষিত শয়তান। অলরাইট, শিক্ষিত শয়তানের ছেলে আরো শয়তান হবে, দ্যাট ইজ কারেক্ট। যাক সে কথা, এখন বলুন আপনার স্বামী কোথায়? তিনি অনেক দিন আগে আমার জীবন থেকে নিরুদ্দেশ হয়ে গেছে। যদি কিছু মনে না করেন একটা কথা বলবো? বলুন দারোগা বাবু। আপনার জীবন থেকে যেমন আপনার স্বামী হারিয়ে গেছে, তেমনি আমার জীবন থেকে হারিয়ে গেছে আমার স্ত্রী ভারতী। তাকে আমি বিনা দোষে মিথ্যে সন্দেহে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। আপনি কি আপনার জীবনের বিরহের কাহিনী শোনাতে এসেছেন দারোগা বাবু? যাকে বিনা দোষে মিথ্যা সন্দেহে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তার কথা বলতে আপনার এতটুকু লজ্জা করছে না দারোগা? আই এম সরি, হঠাৎ কিছুক্ষণের জন্যে আমি আমার ব্যক্তিগত জীবনে ফিরে গিয়েছিলাম, তার জন্য আমি দুঃখিত। এখন বলুন আপনার ছেলে অর্জুন কোথায়? আমি জানি না। আপনি কি জানেন আপনার ছেলে যে কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির মালিক মিস্টার সেবাব্রত গুপ্তের মেয়েকে তার ইচ্ছের বিরুদ্ধে জোর করে তুলে নিয়ে গেছে? বলে যান।
পবিত্র নামক এক সমাজ বিরোধী আর অর্জুন জোর করে তাকে বলাৎকার করেছে। থামবেন না দারোগা বাবু, আপনি বলে যান, আমি শুনছি। অর্জুনকে আমি স্নেহ করতাম। অর্জুন আমার বাড়িতে প্রায় যেত। আমার ছেলে, বৌমা, নাতি সবাই অর্জুনকে ভালোবাসতো। সেই সুযোগ নিয়ে আপনার আদর্শ ছেলে অর্জুন আমার বৌমা অঞ্জলির ইজ্জত নষ্ট করতে হাত বাড়িয়েছিল। মিথ্যে কথা কাকাবাবু, আমার বিরুদ্ধে আপনার সব অভিযোগ মিথ্যে, সাজানো চক্রান্ত। আমি মায়ের নামে শপথ করে বলছি, আপনি আপনি আমাকে বিশ্বাস করুন। বিশ্বাস করব তোমাকে? তোমাকে তোমাকে আমি আমার হারিয়ে যাওয়া ছেলে সোমনাথের চোখে দেখতাম, তখন জানতাম না তুমি তুমি এত বড় অকৃতজ্ঞ। না না, তুমি লম্পট, তুমি চরিত্র। খবরদার! বাবা হয়ে মায়ের সামনে তার উপযুক্ত সন্তানের নামে আপনি কুৎসিত কথা উচ্চারণ করবেন। কি বললেন? আমি জানি আমার ছেলে অর্জুন ইস্পাত, তার চরিত্রে কোনো কলঙ্ক নেই। কলঙ্ক আছে, কিন্তু আমার ছেলে অর্জুনের চরিত্রে কোনো কলঙ্ক নেই। এ আপনার মিথ্যে অহংকার আরতি দেবী। আমি ঈশ্বরকে অবিশ্বাস করতে পারি, কিন্তু আমার বৌমা অঞ্জলির কথা অবিশ্বাস করতে পারি না। কি বলেছে অঞ্জলি বৌদি? তুমি তুমি চরিত্রহীন, তুমি লম্পট, তুমি তার থেকে খারাপ হাত বাড়িয়ে। মিথ্যে, মিথ্যে বাবা, মিথ্যে। আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি বাবা? অঞ্জলি! হ্যাঁ বাবা, অর্জুন ঠাকুরপো নির্দোষ। হয়তো যে সভাব্রত গুপ্তের লোকেরা অর্জুন ঠাকুরপোকে মার্ডার করতে পায়, অর্জুন ঠাকুরপো হাঁটাতে থাকলে সে কিছুতেই এই সভাব্রত গোপালের অর্জুন ঠাকুর মার্ডার করতে পারবে না। এই কথা ভেবেই আমি আপনার কাছে মিথ্যে কথা বলেছি বাবা। বৌমা, বৌমা, আমি কি স্বপ্ন দেখছি? স্বপ্ন নয় দারোগা বাবু, আপনি নিজের উপর বিশ্বাস হারিয়ে আপনি নিজে এখন ভুল দেখছেন, আপনি স্বপ্ন দেখছেন। সাধনা? হ্যাঁ, আমি সাধনা, সাধনা গুপ্ত, লম্পট স্মাগলার সেবাব্রত গুপ্তের একমাত্র সাবালিকা মেয়ে। তুমি এখানে? অর্জুন আমাকে জোর করে তুলে নিয়ে আসেনি। আমি স্বেচ্ছায়, আমি বাবার সঙ্গ আমি ত্যাগ করে অর্জুনের হাত ধরে আমি এখানে চলে এসেছি। জগদীশ্বর, আমি কোথায়? আপনি জগদীশ ভট্টাচার্যের উঠানে দাঁড়িয়ে আছেন দারোগা বাবু। আবার কিংকর্তব্য বিমূঢ় অসহায় ভবান মিনার দিকে ঘিরে আছে আপনার বিশ্বস্ত আপনজন। আপনি কে? আমি অর্জুনের দাদু, আরতির বাবা, আর অনেক ঘটনার সাক্ষী। সাক্ষী? আজ থেকে 21 বছর আগেকার এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। আজ থেকে 21 বছর আগে এক নারকীয় ঘটনার রাজ সাক্ষী। কে 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 আপনি? সত্যি করে বলুন, ঘোমটার আড়ালে আপনি আপনি নিজেকে লুকিয়ে রাখবেন না। বলুন বলুন বলুন, আপনি কে? দারোগা বাবু, ঘুমটা খুললে আপনি কি আমাকে চিনতে পারবেন? তাহলে দেখুন আমি কে। ভারতী, তুমি? কে ভারতী? আমার মায়ের নাম তো আরতি। তাহলে কি এই সোমনাথ, আমার অর্জুনই সোমনাথ? অর্জুন, ওরে দাদু ভাই, তুই আমার একটা কথা শুনলে ভাই। আমি যে কথাটা এতদিন কাউকে বলতে পারিনি, আজ আমি সেই কথাটা বলছি রে দাদু ভাই। ওই দারোগা বাবুই তোর বাবা। আমি তোর বাবা রে সোম, আমি তোর বাবা। বাবা? কে আপনি? কি আমার সেই বাবা? যে বাবা আজ থেকে 21 বছর আগে এক রাতের অন্ধকারে আমার মাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল? আপনি কি আমার সেই বাবা? অর্জুন, মা, অর্জুন ঠাকুরকে একটু বুঝিয়ে বলুন না মা। তুই শান্ত হ বাবা, তুই শান্ত হ। না না, যে বাবা আমার মায়ের মাতৃত্বকে অপমান করেছেন তাকে আমি বাবা বলে মানি না। মানতে পারি
যদি 24 ঘন্টার ভিতরে আপনি আমার মায়ের অপমানকারী সেই জানোয়ার নিখিল গুপ্তকে অ্যারেস্ট করে আমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইতে পারেন, বলুন বলুন পারবেন? যদি পারেন তাহলে আপনাকে আমি পিতার আসনে বসাবো, আর না হলে যে জানোয়ার আমার মায়ের ইজ্জত লুণ্ঠন করতে হাত বাড়িয়েছে সেই জানোয়ারটার হাত দুটোকে কেটে দেবো, পা দুটোকে ভেঙে দেবো, তারপর সেই জানোয়ার নিখিল গুপ্তের বুককে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে গুলি চালিয়ে তার বুকটাকে ঝাঁঝরা করে দিয়ে আমি আমার মায়ের অপমানের প্রতিশোধ নেব। তুই নিজের হাতে তুলে নিলে না অর্জুন, তাহলে আমিও বাধ্য হব তোর কাজে বাধা দেবেন। চলুন চলুন সেই নিখিল গুপ্তের বাড়ি, সেখানেই পরীক্ষা হয়ে যাবে কার শক্তি বেশি, আইন রক্ষাকারী পিতার নাই মাতৃ পূজারী চল চল শয়তান চল 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 চল। আজ তোকে আমি গুলি করে মারবো, আর তোর জন্য অর্জুন আমার হাতে নাগালে তুই আমার সঙ্গে বেইমানি করেছিস। আমি অর্জুনকে ভালোবাসি, তাই তোমাদের হাত থেকে বাঁচাতে কায়দা করে আমি ওকে পুলিশের হাতে তুলে দিয়েছি। না, তুই অর্জুনকে পুলিশের হাতে তুলে দিও, তুই অর্জুনকে বাঁচাতে পারবি না রে শয়তানি। ওই অর্জুনকে আমার হাতেই যে মরতে হবে। তার আগে তোর শরীর থেকে এই একটা করে কাপড় আমি খুলে দিয়ে সমস্ত বিষ্ণু আমি গেলে দেবো শয়তানে। তোর সমস্ত যন্ত্রণা আমি লাঘব করে দেব। হাসুন, জোরে জোরে হাসুন। দারোগা বাবু অর্জুনকে অ্যারেস্ট করতে পারেনি স্যার। কি বললে? অ্যারেস্ট করতে পারেনি? না, কোন রকম ওই দারোগা বাবু অন্য মানুষকে হয়েছিল, আর সেই সুযোগে কুত্তার বাচ্চা অর্জুন পালিয়ে গেছে। গুড নিউজ নির্মল, গুড নিউজ। ওই ভগবান যা করে তাই মঙ্গলের জন্যই করে। তুমি যাও, তুমি যেমন করে হোক ওই মাস্টার অর্জুনকে পৃথিবীর বাইরে সরিয়ে দিতেই হবে। কোথায় পালাবে শয়তান অর্জুন? জাল থেকে পালালো পুকুর থেকে পালাতে পারবে না। স্থল অন্তরালে তুমি যেখানেই থাকো না কেন, তোমাকে খুঁজে বের করে এনে ওই ধাপার মাঠে অর্জুন গাছের ডালে বেঁধে পাগুলো উপর দিয়ে করে মাথাটা নিচের দিকে ঝুলিয়ে দিয়ে তলায় জ্বেলে দেব জ্বলন্ত আগুন। ওই আগুনে ওর দেহ থেকে মাংস পিণ্ডগুলো গলে গলে পড়বে। তারপর ওই কঙ্কালটাকে সযত্নে প্যাকেট করে মুনিবের কাছে পাঠিয়ে দিয়ে আমি লুটে নেব কোটি কোটি টাকা। কিরে সুন্দরী পল্লবী, বাজাতে পারলি তোর ওই পীড়িতের নাগর ওই অর্জুন ভট্টাচার্যকে? পারলি না তো, আর একটু পরে তুই খবর পাবি ওই ধাপাল মাঝে পড়ে আছে তোর পীড়িতের নাগর ওই অর্জুন ভট্টাচার্য। নিখিল গুপ্তের লাশ পড়ে থাকবে তার বাড়িতে। অর্জুন কি হলো? আমি ধরিত্রীর মতো তোমার রথচক্র গ্রাস করেছি মিস্টার কর্ণ। তোমার পিস্তল থেকে অনেক আগে আমি গুলি বার করে নিয়েছি। মেয়েটা অভিনেত্রী হলেও কাজটা কিন্তু ভালোই করেছে। না হয়তো দাদার হাতে মরতে হতো তার ভাইকে। কি বলে? কিংবা ভাইয়ের হাতে মরতে হতো তার দাদাকে। দাদা ভাই? দাদা আমি আমি তোর ছোট ভাই সোমনাথ রে দাদা। সোমনাথ? হ্যাঁ হ্যাঁ। আর তোমার মা আর আমার মা একই। আমাদের বাবা ভুবন ব্যানার্জি, আমাদের রক্ত, আমাদের রক্ত। তুই আমার ভাই সেই ছোট্ট সোমনাথ? আয় আয় রে ভাই আয়, তুই আমার বুকে আয় রে ভাই। তার এসে জানো নিখিল গুপ্তের শাস্তি চাই। নিখিল গুপ্ত? হ্যাঁ নিখিল গুপ্ত। জানো সেবাব্রত গুপ্তই আসলে নিখিল গুপ্ত, যে লোকটা আজ থেকে 21 বছর আগে আমার মায়ের জীবনটাকে ছিন্ন ভিন্ন করে দিয়েছে। তাকে আমি কিছুতেই ক্ষমা করব না। বাবার সঙ্গে মায়ের বিচ্ছেদের মূল কারণ হলো ওই জানোয়ার নিখিল গুপ্ত। নিখিল গুপ্ত, তুমি যেখানেই থাকো শয়তান, তোমাকে আমরা ছাড়বো না। আমরা আসছি
তা আমাদের জীবনের চরম শত্রু ওই তোমার তোমার রক্তের বদলা নিতে নিখিল গুপ্ত। নিখিল গুপ্ত, আজ তোমাকে মরতে হবে নিখিল গুপ্ত। আজ তোমার গুপ্ত পরিচয় প্রকাশ হয়ে গেছে। কর্ণর অর্জুন এখন তোমাকে শাস্তি দিতে গেছে। তোমাকে মরতে হবে নিখিল গুপ্ত, তোমাকে মরতে। না না, দারোগা ভুবন ব্যানার্জি বেঁচে থাকতে কেউ তোমরা নিখিল গুপ্তকে গুলি করতে মারবে না। নিখিল গুপ্ত যে আপনার চিরশত্রু, সে কথা কি আপনি ভুলে গেছেন? না, বলিনি। আমি জানি নিখিল গুপ্তের মতো শত্রু এই পৃথিবীতে দুটো নেই, কিন্তু সেই শত্রু ভুবন ব্যানার্জির শত্রু, আইনের রক্ষক, আইনের সেবক, এই দারোগার শত্রু নয়। তাই বলে নিখিল গুপ্তের শাস্তি হবে না? তাকে শাস্তি দেওয়ার অধিকার আমার নেই। তাকে আমি অ্যারেস্ট করে আদালতে পেশ করব। সাক্ষ্য প্রমাণ যাচাই করে আদালত তাকে যেই শাস্তি দেবে তাকে সেই শাস্তি মাথা পেতে নিতে হবে। কিন্তু আমার অপরাধের কোনো প্রমাণ নেই, কোনো শাস্তিও নেই। সাক্ষী, তোমার সমস্ত অপরাধের সাক্ষী আমি। সাধনা, ক্ষমা করবেন না স্যার, ক্ষমা করবেন না। ওই নরকের কীট নিখিল গুপ্তকে আপনি ক্ষমা করবেন না। শাস্তি দিন, ওই দেশদ্রোহীকে চরম শাস্তি দিন। চরম শাস্তি? মিস্টার গুপ্ত, আপনি ভেতরে যান, আপনার কোনো ভয় নেই। আদালত ছাড়া আপনাকে কেউ শাস্তি দিতে পারবে না। আপনি মানুষ নন দারোগা বাবু, আপনি দেবতা। শুনে যাও দেবতা, আর কিছুক্ষণের পরে ওই ধাপার মাঠে পড়ে থাকবে অর্জুনের মৃতদেহটা। কি দারুণ দৃশ্য! একজন নায়ককে বাঁচানোর জন্য দুজন নায়িকার কি অপরূপ সহানুভূতি! আপনার মেয়ে, আমি নায়িকা নই। তুই নায়িকারে শয়তানে, তুই আমার স্বর্গ থেকে পতনের সাক্ষী। তাই আমার পতনের সাক্ষীকে আমি এই দুনিয়া থেকে সরিয়ে দিলাম। তুমি কি করলে বাবা? তুমি করলে? এখনই পুলিশ এসে তোমাকে অ্যারেস্ট করবে। তুমি কি করলে? না সাধনা, না 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 বাবা, না, এই দৃশ্য আমি দেখতে পারবো না। তুমি পালিয়ে যাও বাবা। পালিয়ে যাবো? কোথায় পালিয়ে যাবো? যেখানে হোক, যেমন করে হোক, তুমি চলে যাও, চলে যাও বাবা। এই তোমার পিস্তল আমার হাতে তুলে দিলাম, সেই সঙ্গে তুলে নিলাম সমস্ত অপরাধের বোঝা। যাও, তুমি চলে যাও বাবা। প্রেম হেরে গেল বাবা। সাধনা, চিরন্তন স্নেহ জয়ী হলো। এখনই পুলিশ এসে পড়বে, এখনই ভুবন বাবু এসে পড়বে। আমি পালাবো, এখনই অর্জুন আসবে। আমি পালাবো, এই দেশ থেকে পালাবো, এই শহর থেকে পালাবো, আমি পালাবো, আমি এই দুনিয়া থেকে পালাবো। তবে কি ভুবন ব্যানার্জির গুপ্তচর নাকি নিখিল গুপ্ত নিজে? কোথায় পালাবে, কোথায় পালাবে জানো নিখিল গুপ্ত? আর তোমাকে আমার হাতে মরতেই হবে। পল্লবী, তুমি এভাবে মাটিতে পড়ে আছো কেন পল্লবী? ভালোবাসার তোমাকে বাঁচাতে, আমার ভালোবাসাকে বাঁচাতে, আমার ভালোবাসার শ্রেষ্ঠ দান পল্লবী, মৃত্যুকে আমি পল্লবী মাথায় তুলে নিলাম। পল্লবী, পল্লবী, দুঃখ আমার পল্লবী, তোমায় আমি যে ভালো পল্লবী বেসেছি, স্বপ্ন তুমি পল্লবী, সত্যি আমি পল্লবী, এক হতে চেয়েছি। দুঃখ আমার তোমায় আমি যে ভালো বেসেছি, স্বপ্ন তুমি সত্যি আমি এক হতে
বেসেছি পল্লবী! হ্যাঁ হ্যাঁ পল্লবী, আমি তোমাকে ভুলই বুঝেছিলাম। যখন আমার ভুল ভাঙলো তখন আমার আর কিছু করার নেই। কিন্তু জানো নিখিল গুপ্ত, তুমি এই সমাজের মহাশত্রু। তোমাকে আমি কিছুতেই ক্ষমা করবো না। তোমার রক্তে শোধ করে নেবো আমার ভালোবাসার মূল্য। আইন তুই নিজের হাতে তুলে নিস না অর্জুন। আইন তুই নিজের হাতে বাবা, বৌমা, আমি অর্জুনকে কিছুতেই থামাতে পারলাম না। অর্জুন পাগলের মতো দুটো পিস্তল নিয়ে ছুটে গেল। বাবা, তোমরা একবার চেষ্টা করে দেখো মা। তুমি শান্ত হও মা। অর্জুনকে আমি খুঁজে নিয়ে আসবো মা, আমি খুঁজে নিয়ে আসবো। শুনবে না ওরে রবি, অর্জুন আজ কারো কথা শুনবে না। সে তার মায়ের অপমানের প্রতিশোধ নেবার জন্য পাগল হয়ে গেছে। বাবা, তোমাদের জামাই যে ওর পেছনে বন্দুক নিয়ে ধাওয়া করে গেছে। দেখছি মা, ওদের মধ্যে যে বাবা ছেলের সম্পর্ক সেটা বোঝাই যাচ্ছে না। কি করে বুঝতে পারবে অঞ্জলি? কি করে বুঝতে পারবে? আজ যে দুজনাই দুজনের শত্রু। একজন আইন ভাঙবে, আরেকজন আইন রক্ষা করবে। এই ভাঙা করার যুদ্ধে কে ধরবে হাতিয়ার? আমি ধরবো দাদু। আমি ছুটে গিয়ে এখনই ওই দুজনকে শান্ত করব। তারপর ওই অর্জুনের হাত থেকে আমি নিখিল গুপ্তকে ছাড়িয়ে নিয়ে তাকে তুলে দেবো আমি আইনের হাতে। বাঁচাও রবি, তুমি অর্জুনের হাত থেকে আমাকে বাঁচাও। ভারতী, আমি তোমার সামনে জোড়হাত করে ক্ষমা চাইছি। অর্জুনের হাত থেকে বাঁচিয়ে তুমি আমার পাপের প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও ভারতী। দেবে, তোমাকে সে সুযোগ অবশ্যই দেবে। তবে শয়তান নিখিল গুপ্ত, তোমাকে আগে স্বীকার করতে হবে যে ভারতী তোমার বোনের মতো নয়, ও তোমার বোন। তাই বলবো। ওদের দয়া করে আমাকে বাঁচাও ভারতী। ওরে বোন, তুই আমাকে বাঁচা রে বোন। পাপের ফল তুমি খেয়েছো, আর আজ আবার তুমি সময় পাবে না জানো নিখিল গুপ্ত। আমি তোমার বৌদি বলছি, তুমি নামাও। কুরুক্ষেত্রের রণাঙ্গনে কৌরব পাণ্ডব সবাই আজ একাকার হয়ে গেছে। পুলিশ অফিসার ওই বিশ্বদেবকে ডাকো, সেও এসে ওই জয়দ্রথের কাছে প্রাণ ভিক্ষা চা। অর্জুন, এখনো যদি ভালো চাস তো অস্ত্র সমর্পণ কর। দারোগা বাবু, আমি মায়ের পায়ে জীবন সমর্পণ করার জন্য জন্মেছি, আপনার হাতে অস্ত্র সমর্পণ করার জন্য নয়। আমি তোর মা বলছি। তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? বাবার কথা শোন। তুমি কি আমার সেই জনম দুঃখিনী মা? অর্জুন, ওরে দাদু ভাই, আমি তোর দাদু ভাই বলছি রে। তুই এই দারোগা বাবুকে শুধু একটিবার বাবা বলে। দাদু, একবার বাবা বলে ডাকলে যে আমার সব চিরকালের বিদ্রোহ একেবারে বোবা হয়ে যাবে। অর্জুন, তুই আমার কথা শুন ভাই, আমি যে তোর দাদা। আমি তোমার বৌদি বলছি। আমার ইচ্ছে হয়, আমার লোভ হয়, অন্তত এই মুহূর্তে আমার লোভ হচ্ছে আমি তোমাদের সকলকে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠি। কিন্তু তুমি কি করলে দারোগা বাবু? অর্জুন, আমার বুক থেকে আমার সন্তানকে কেন কেড়ে নিলে? অর্জুন ভাই, আবার নিলাম। কি করলি ভাই? কারণ পোশাকের ভিতর থেকে বেরিয়ে আসছে এক ভয়ঙ্কর বিচারক, যে বিচারকের ন্যায় বিচারে কোনো ভুল হয়নি। সেই বিচারকের ন্যায় দণ্ডে ছিটকে লেগেছে এই সন্তানের বুকের রক্ত। অর্জুন, এ কাজ তুই কেন করলি বাবা? কেন তুই আমার কথা শুনলি না? আমার বিদ্রোহ আমাকে তোমার কথা শুনতে দেয়নি মা। তাই তো আমি আমার জীবন দিয়ে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করলাম। আমি আমার বুকের রক্তে রাঙিয়ে দিলাম
মায়ের চরণ দুখানি অর্জুন! আমার মায়ের চরণ Yes, sir. আমি আইন মোতাবেক আইন ভেঙেছি। তুমি তুমি আমার হাতে হাত খোড়া পড়িয়ে দাও। অর্জুন! প্যাসেঞ্জার বন্ধুগণ, জীবনের রেলগাড়িটা ছুটতে ছুটতে মায়ের সেই আলতারাঙা চরণতলে থেমে গেল। এ গাড়ি আর যাবে না। তাই আপনাদেরকে বলছি, আপনারা গাড়ির ক্যামেরা খালি করে বাইরে বেরিয়ে আসুন। দেখুন, এটাই হচ্ছে স্বর্গের পরের স্টেশন। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব মাগো বলো কবে শীতল হব। কত দূর আর কত দূর বলে মা, কত দূর আর কত দূর বলে মা, কত দূর